হ্যালো প্রিয়াম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছি, রাইট? তো আমরা এর আগে 6টি ক্লাস করে ফেলছি, আজকে কিন্তু 7 নম্বর ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এবং 7 নম্বর ক্লাসে বলতে বেসিক্যালি আমরা তাপগতিবিদ্যা পড়ছিলাম এবং তোমরা এনজয় করছিলে। তো ক্লাসগুলো নিতেও খুব আনন্দদায়ক এবং তোমাদের পার্টিসিপেশন দেখার মতো। তো এ পর্যায়ে আসো, সবাই 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 শুরুতে যে কাজটা আমরা সবসময় করি সেটাই করে ফেলবো, সবাই যুক্ত হয়ে ফেলবো। এবং তোমার সবাই যখন যুক্ত হয়ে যাবে তখন তোমাদের দু একটা বন্ধুর কথা মনে পড়বে যে যারা ক্লাসটা করলে তোমার সঙ্গে তোমার ভালো লাগবে, তাদেরকে তুমি মনে করে দিতে পারো। ওকে, তো আমরা লাস্ট ক্লাসে যখন পড়েছিলাম তখন সমস্ত প্রক্রিয়াতে কৃত কাজ, সমস্ত প্রক্রিয়াতে, এই তো ভেরি গুড। আয়শা কলি চলে আসছো, তো আর চলে আসছো, সবাই চলে আসছো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, ফাইন ফাইন। ভাইয়া চলে আসছি, ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। কারেন্ট নাই স্যার, কিন্তু তুমি তো ক্লাসে আসো, কমেন্ট যেহেতু করছো তার মানে তুমি তো আছোই। ফাইন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো সেটা জানাতে ভুলো না। এবং আমি ভালো আছি, আমি অলওয়েজ ভালো থাকি, অ্যাজ অলওয়েজ আই সেড, আমি সবসময় ভালো থাকি। এবং এখন আমার যেটা দরকার, এখন আমার দরকার হচ্ছে গিয়া তোমাদের পার্টিসিপেশন। আমি 2-1 মিনিট টাইম নিব, 2-1 মিনিট টাইম এই জন্য নিব কজ এর ভিতরে তোমরা সবাই চলে আসবে। আর তোমরা সবাই যখন চলে আসবে তখন আমি ক্লাসটা স্টার্ট করে দিতে পারবো, ঠিক আছে? তো আমি 1-2 মিনিট টাইম নিচ্ছি, তোমাদের সবার 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 আগমন যেন আসলে খুব দ্রুততম টাইমে হয়, তাহলে আমরা ক্লাসের পরের অংশগুলো শুরু করতে পারি। এবং ইফ ইউ গাইজ রিমেম্বার, আমরা 6 নম্বর ক্লাসে যখন করেছিলাম তখন তখন কি 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 দেখো তো। আচ্ছা, কই কই রিক্সাতে আপনার ক্লাস করি, করতেছে, আরে ভেরি গুড। সো দ্যাটস ক্রেজিনেস, তাই না? রিক্সাতে বসে বসে তুমি ক্লাস করতেছো এবং এটা ইম্পর্টেন্ট। রিক্সাতে বসে তো ক্লাসটা করা যাচ্ছে। আমি নিজেই কত রিক্সাতে আমি অনেক পড়ালেখা করেছি, আমার জীবনের পড়ালেখার অনেক একটা ভাইটাল পার্ট আমি রিক্সাতে করেছি। এটা শুনতেই হাস্যকর লাগবে যে ভাই রিক্সাতে আপনি পড়ালেখার ভাইটাল পার্ট করেছেন। হ্যাঁ, সব থেকে ইন্টেন্স, সব থেকে ইম্পর্টেন্ট পড়ালেখাগুলো আমি রিক্সায় করেছি। যেটা শুনলে তোমাদের সবার কাছে খুব হাসি লাগবে, বাট দ্যাটস ট্রু। আমার বাসা থেকে, আমার মনে আছে আমার বাসা খিলগা, যখন আমি নটরডেম কলেজে পড়তাম। তো আমার বাসা থেকে নটরডেম কলেজ 30 মিনিটের পথ, 30 মিনিটস অ্যাওয়ে। সো যখনই কুইজ থাকতো এনডিসিতে, যখন এনডিসি লাইফে কুইজ থাকতো, সো আমি যখন রিক্সাতে উঠে কলেজের উদ্দেশ্যে রওনা হইতাম, আমার ব্যাগের ভিতরে খাতাগুলি থাকতো। সো বোরিং, যে রিক্সাতে কেন বসে থাকবো, বোরিংয়ের থেকে মেনে হচ্ছে সিলেবাস তো কোনোদিন শেষ হয় না। সো এই ব্যাগ খুলে খাতাগুলোতে আমি সব নোট করে রাখতাম। তোমরা যেভাবে করে নোট করতেছো এভাবে করে আমার সব কিছু নোট করা থাকতো, তোমরা যেভাবে করে নোট করতেছো এভাবে করে আমার সব কিছু নোট করা থাকতো। এবং তখন ওই নোট খাতা বের করে আমি রিক্সাতে ওই 30 মিনিটসে সব রিভিশন রিভিশন করতে করতে যাইতাম, সব রিভিশন করতে করতে কলেজ পর্যন্ত যাইতাম। এবং তাতে যেটা সুবিধা হতো, দেখা যাইতো ওই লাস্টের 30 মিনিট আমি যা পড়তাম ওখান থেকেই একটা অঙ্ক চলে আসতো। তো লাস্টে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পড়া হয়, তাই না? এটা বহুত তাৎপর্যময়, ওই সময়টুকু বহুত তাৎপর্যময়। তো ওই সময় যা পড়তাম সেটা থেকেই দেখতাম কলেজে অনেক কিছু চলে আসছে। তো এইভাবে করে যে কোনো পরীক্ষাতে আমি যখন রিক্সা করে আসলে পরীক্ষা দিয়ে যাইতাম তখন সবসময় পড়তে 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 যাইতাম ছোটোবেলা থেকে। তো রিক্সার পড়ার ব্যাপারটা একটা ট্রেডিশনাল ব্যাপার, বাংলাদেশের জন্য এটা একটা ট্রেডিশনাল ব্যাপার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় সবাই, কোথায় সবাই, এই সবাই কই? সবাই যখন চলে আসবে তখন আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের ক্লাসটা শুরু করতে পারবো, তাই না? আমরা সবার জন্য ওয়েট করছি। কী অবস্থা মাসুমা, তোমার কেমন আছো? আহ, ইসলাম বলছো ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি সবসময় ভালো থাকি অ্যাজ অলওয়েজ। তো আমি আজকেও বরাবরের মতো যথেষ্ট পরিমাণে ভালো আছি। আমি ভালো আছি। এখন বন্ধুদেরকে একটু মেনশন করে দিতে কিন্তু আসলে ওয়েট করা যাবে না, বন্ধুদেরকে এখনই মেনশন করে ফেলো এবং তোমরা যখন যুক্ত হবে তখনই আমরা পড়ানো শুরু করবো। এবং ধীরে ধীরে এখানেই কিন্তু হচ্ছে আমাদের সক্ষমতা। লাইভ ক্লাস যখন প্রথম দিন শুরু হয় সবাই হই হই রই রই করে সবাই যুক্ত হয়ে যায়, তাই না? যখন আসলে সময় চলে যায় আস্তে আস্তে কিন্তু আমাদের এনার্জি ডাউন হয়ে যায়। আমার কিন্তু এনার্জি আস্তে আস্তে করে বাড়ছে, তোমাদেরও বাড়তে হবে। ওকে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাইন 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 ফাইন। লাস্ট মোমেন্টে যেইটা স্কিপ করতাম ওইটা এক্সামে আসতো, এই একদম সাই কথা বলছো শামীম রেজা। তো আমার এরকম একটা বিশ্বাস হয়ে গেছিলো লাস্ট মোমেন্টে, মনোযোগ মনোযোগ মনোযোগ। হ্যাঁ, লাস্ট মোমেন্টে যা পড়তা তাই আসলে স্কিপ করো, তাই পরীক্ষা আসে, এটা একটা যেমন কথা বলছো না, এটা সত্য কথা। বুয়েট লাইফে এই জিনিসটা প্রচুর ফিল করছে। বুয়েট লাইফে সব পড়ে যাওয়ার পরে যেই টপিকটা খালি স্কিপ করতাম দেখতাম টিচাররা কেন জানি না ওই জায়গায় তার সবচেয়ে ভালো লাগা, ওই জায়গার থেকেই সব কিছু পড়া দিত, চলে আসতো আর কি। হ্যাঁ, তো এরকমই হয়। তো এরকম একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়। লাস্টে মনে হয় কি পরীক্ষার হলে যাওয়া যদি পড়তে পারতাম তাহলে সেটাই তো লাস্ট মুহূর্ত হইতো। সো
এটা মেন্টাল লিমিটেশন। আমি বলবো এটাকে আমরা ব্রেকডাউন করতে পারি। অনেক সময় মনে হয় সব কিছু রিভিশন দিয়ে পরীক্ষা হলে যাবার পরেও মনে হয় যে আরেকবার না দেখলে আমি সব ভুলে গেছি। তুমি যদি এটা মনে করো তাহলে ডেফিনেটলি তুমি ভুলে যাবা। মানুষের মেন্টাল গেম, এভরিথিং ইজ অল অ্যাবাউট মেন্টাল গেম। তো এই জায়গাতে আমি মনে করি তুমি যদি মেন্টালি এইভাবে চাঙ্গা থাকো যে ওকে, যে আমি একবার যেহেতু পড়ছি পরীক্ষা হলে মনে পড়বেই, তাহলে সেটা তোমার পরীক্ষা হলে মনে পড়বেই, সেটা তোমাকে পরীক্ষা হলে মনে পড়বে। ভাইয়া আপনাদের কোর্সগুলোতে কিভাবে পড়ান ভাই, একটু এক্সপ্লেন করান। চ্যাপ্টার শেষে কি সিকিউ ক্লাস দেন? হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার শেষে সিকিউ ক্লাস দেই, ব্যাপারটা এরকম না রয়। এখন অলরেডি সিকিউ ক্লাস দিয়ে রাখছি, সকল চ্যাপ্টারে অলরেডি সিকিউ ক্লাস দিয়ে রাখছি এবং চ্যাপ্টার শেষে সিকিউ ক্লাস দেওয়া হয়। এই চ্যাপ্টারের শেষেও সিকিউ ক্লাস আমরা করব। চ্যাপ্টার শেষে তো সিকিউ ক্লাস দেওয়া হয় অলরেডি, সকল চ্যাপ্টারে সিকিউ ক্লাস আমি দিয়ে রাখছি। এবং ওইখানে এভাবে যেখানে ক্লাস হয় তার থেকেও বেটার হয়ে তো আসলে ক্লাসটা হয়। ভাইয়া আজ আমার কলেজের রেজাল্ট দিছে, ফিজিক্সে 50-এ 47 পাইছি, দোয়া করবেন সামনে যেন আরও ভালো করতে পারি। ভেরি গুড শাওন মাহমুদ, ভেরি গুড শাওন মাহমুদ, ভেরি গুড, তুমি সামনে আরও ভালো করবা ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, বেস্ট অফ লাক। এবার আসো আমরা আস্তে আস্তে করে ক্লাসে চলে যাই, আস্তে আস্তে করে ক্লাসে চলে যাই। বিফোর ফার্দার ডু, ডিসকাউন্টের আর মাত্র কিন্তু 9 ঘন্টা বাকি, ডিসকাউন্টের আর মাত্র 9 ঘন্টা বাকি। এটা লাস্ট রিমাইন্ডার, শেষবারের মতো, শেষবারের মতো বলে দিলাম তোমাদেরকে, শেষবারের মতো যে 9 ঘন্টা বাকি। 9 ঘন্টা এখন নাই, 3টা 30 বাজে, মানে 8 ঘন্টা 30 মিনিট বাকি। রাত 12টার সময় কিন্তু ডিসকাউন্টটা চলে যাবে। হ্যাঁ, রাত 12টার সময় ডিসকাউন্টটা চলে যাবে। সো যারা এখনও যুক্ত হওনি তারা এই ডিসকাউন্টটা ইউজ করে যুক্ত হতে পারো। আমি জানি আমরা বাঙালি যারা আছি আমরা সবাই না প্রোকাস্টিনেটর। প্রোকাস্টিনেটর শব্দটার মানে জানো? আমরা টু সাম এক্সটেন্ট প্রোকাস্টিনেটর বেশি, মেজরিটি প্রোকাস্টিনেটর হচ্ছে গিয়া যে শেষ বেলায় এসে সব কাজ করে, এদেরকে বলা হয় প্রোকাস্টিনেটর। শেষে আইসা তার মনে পড়ে যে এখন এখন হচ্ছে গিয়া ই করতে হবে। এবং আমি লাস্টে দেখলাম এতদিন যাবৎ কুপন কোডটা আছে, গতকালকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট হুর হুর করে কুপন কোডটা ইউজ করে ভর্তি হচ্ছিল। তো তখন আমি বুঝে গেছি মেজরিটি প্রোকাস্টিনেটর। এখন তোমরাও সেই কাজটাই করবো মোস্ট প্রবাবলি, যে আজকে রাত্র 12টার সময় শেষ, মাত্র 9 ঘন্টা আছে। রমাদান 499 এই কুপন কোডটা ইউজ করে তুমি কিন্তু সেখানে ভর্তি হয়ে যেতে পারো, যেখানে তুমি 500 টাকা ডিসকাউন্ট পাবো। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পেপার কোর্সেই। বাট প্রবলেম হচ্ছে এটা, প্রবলেম না যে আমার প্রোকাস্টিনেটর হওয়ার কারণে অনেকেই আসছো যে এই কুপন কোডটা ইউজ করবে না, আমি জানি। শুধু তারা টাকাতে না, তারা মনের দিক থেকে অনেক বড় লোক। ব্যাপারটা এরকম, বড় লোক, বড় লোক, যেটা হবে এরকম যে আজকের এই কুপন কোড মূল্য চলে যাবে, তারপরে কালকে বসে একটা সময় তুমি ভর্তি হবা। ভেরি গুড, অ্যাপ্রিসিয়েট ইউ, এটাই করার দরকার, এইটাই করবা। ঠিক আছে, আচ্ছা, মানে মজা করলাম। যাই হোক, অনেকবার কুপন কোড ডাজেন্ট ম্যাটার, তোমার এই কোর্সে যুক্ত হওয়াটা ম্যাটার করে। তো যাদের আসলে এই অপরচুনিটি দরকার ছিল তাদের জন্য। আচ্ছা, দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না, হ্যাঁ এটা ভালো কথা বলতে পারছো, তাই না? দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, তাই না? তো দাঁত খুব ইম্পর্টেন্ট। তো আমার দাঁত আছে, আমি মূল্যও বুঝি, দাঁত থাকতেই বুঝি। তো তোমরা এটাতে হচ্ছে গিয়া যুক্ত হয়ে যেতে পারো রমাদান 499 কুপন কোডটা ইউজ করে। দুইটা কোর্সেই তোমরা যুক্ত হবা। বন্ধুদেরকে, তোমার যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে রেফার করতে পারো, আমার ক্লাস যদি ভালো লেগে থাকে, আদারওয়াইজ কেন করবা? ওকে, আমি জানি তোমাদের ভালো লাগবে। তো গেল এই আলোচনা গেল। এরপর আসো যে ওই পোস্টারটা দাও নাই না? ফাইন, ভেরি গুড। ফিজিক্স পরীক্ষার ওটা দাও নাই না? এই ধরনের ভুলগুলো করতে থাকবা। এবার দেখো যে এবার দেখো যে এই যে আমাদের নোট শেয়ারিং কন্টেস্ট চলতেছে। আমাদের এই নোট শেয়ারিং কন্টেস্ট চলতেছে। টপ 5 জনের জন্য 5,000 টাকা প্রাইজ মানি। এবং আমাদের এই নোট শেয়ারিং কন্টেস্টে যারা যারা এখনো পার্টিসিপেট, তোমরা সবাই এত পার্টিসিপেট করতেছো, সবাই এত পার্টিসিপেট, কোন কোন সাবজেক্ট পড়াবেন ভাইয়া? মাইক দেওয়া দরকার নাই, সবুজ রয়ে ফিজিক্স পড়াবো। ফিজিক্স কোন কোন সাবজেক্ট পড়াবো? মানে ফিজিক্স পড়াবো। ওকে, ফাইন। আচ্ছা, তো এইবার যারা নোট শেয়ারিং কন্টেস্টে আসলে পার্টিসিপেট করতেছো, বেশি ভালো লাগছে, অনেক নোট আসতেছে। রাতেরবেলা আমি ঘুমাই তোমাদের নোটে কমেন্ট করতে করতে, সকালবেলা ঘুম থেকে উঠি তোমাদের নোটে কমেন্ট করি। মানে লাইফে তোমাদের আমি মাঝে মাঝে স্বপ্ন, চোখ বন্ধ করলে, মানে এখন থেকে চোখ বন্ধ করলে দেখবো সাদা সাদা নোট, শত শত সাদা সাদা নোট আমার সামনে ভেসে বেড়াচ্ছে। এবং আজকে ক্লাসে তোমাদের উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে কম। তাহলে কি দরকার? তাহলে তোমাদেরকে মাইট দেওয়া দরকার। যাই ঘরে ঘরে ওইটা নিয়ে পরে আলোচনা আসি। তো তোমরা নোট যখন আসলে করো তখন এই যে উপস্থিতি এখন বাড়তেছে, সবাই চলে আসে, এখন আমি পড়ানো শুরু করে দেবো। সো নোট কন্টেস্ট চলতেছে এবং জমে উঠছে এক একজনের নোট। ও ভাই রে ভাই, মানে নোট দেখে প্রত্যেকটা যে আমি কিরে ভাই টাইপ করতেছো, মানে আছে না ছাপার হরপে নোট করা শুরু করছো। দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। এবং নোট কিন্তু দুইটা জায়গাতেই দিবা, আরএমএইচ স্টুডেন্ট গ্রুপ এবং ফিজিক্স ম্যানিয়া গ্রুপ। আরএমএইচ স্টুডেন্ট গ্রুপ এবং ফিজিক্স ম্যানিয়া গ্রুপ, এই দুই গ্রুপেই আমরা
আমাদের নোটটা দিয়ে দিব, ঠিক আছে? এবং যারা 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 এখন পর্যন্ত আমার ফিজিক্স মিনিট গ্রুপে যুক্ত হন না, তাদেরকে বলবো ওয়াই টু লেট, ওয়াই টু লেট। ফিজিক্স মিনিট গ্রুপে যারা যারা এখন পর্যন্ত যুক্ত হওনি তাদেরকে বলবো যে এই যে দেখো, এই ফিজিক্স মিনিট ইজ মাই ভেরি ওন ফিজিক্স গ্রুপ, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। এবং আমি তোমাদের কাছে বলেছি, তোমরা এখন পর্যন্ত আমি যা করেছি এখানে তা খুবই কম, এর সামনে যেটা করবো অনেক বেশি হবে। এবং তোমাদের একটা সাবস্ক্রিপশন তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, তুমি না মনে করলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি আশা করবো তোমরা সবাই ওখানে যুক্ত হবা। ভাই আপনার পাঞ্জাবির কালারটা সুন্দর, থ্যাংক ইউ। অ্যাজ আই প্রমিসড, আমি কিন্তু আমার কথা রাখছি, তাই না? আমি কিন্তু আমার কথা রাখছি। তাহলে এবার আসো আমরা ধীরে ধীরে একটু পড়ালেখার ভিতরে চলে যাই, তাই না? এবার তোমরা চলে আসছো। সো ইফ ইউ গাইজ রিমেম্বার, আমরা লাস্ট দিন সমস্ত প্রক্রিয়ার সকল কিছু আসলে দেখে ফেলেছিলাম। আমরা লাস্ট দিন সমস্ত প্রক্রিয়ার সকল কিছু দেখে ফেলছিলাম। আমরা আজকে একটা গ্রাফ দিয়ে আমাদের ক্লাসটা শুরু করব। আজকে আমাদের একটা গ্রাফ দিয়ে ক্লাসটা শুরু করব, ঠিক আছে? তো বলছে এই গ্রাফটা কেমন দেখো, সমষ্ণ প্রক্রিয়ায় এলএনপি ভার্সেস এলএনভি এর গ্রাফ আঁকো। এলএনপি ভার্সেস এলএনভি এর গ্রাফ আঁকতে হবে। ওকে ফাইন, এটা একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রবলেম, তাই না? এমন কঠিন কিছু না, বাট ডেফিনেটলি এটা বেশ ভালো একটা প্রবলেম। আমরা সমস্ত প্রক্রিয়ার হোল ডিটেলিং সব কিছু আমরা পড়ছি, হোল ডিটেলিং সব কিছু আমরা সমস্ত প্রক্রিয়ায় পড়ে ফেলেছি। সো এলএনভি এবং এলএনপি এর গ্রাফটা আমরা আঁকতে চাই। আমরা এলএনপি এবং এলএনভি এর গ্রাফটা আঁকতে চাই। ওকে আচ্ছা ফাইন। তাহলে এবার দেখো যে আমরা সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এটা সবাই শিখছি না? ডেফিনেটলি শিখছি। আমরা দেখেছি পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে পিভি ইকুয়ালস যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এখান থেকে এটা লেখা যাবে না? পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্টটাকে আমরা কে বললাম? সমস্ত প্রক্রিয়ায় পিভি এর গুণফল কনস্ট্যান্ট। আমরা জানি গ্রাফ আঁকার ওয়ে সবসময় খুবই সিম্পল। যাদের গ্রাফ আঁকতে হয় তাদের সম্পর্কটা আগে বের করতে হয়, এরপর সম্পর্কটা থেকে দেখতে হয় সেটা জিওমেট্রিক্যাল কোন সমীকরণ মেনে চলে, সেটা এঁকে দিলেই হয়ে যায়, তাই না? তো এবার দেখতে পাচ্ছ যে এইখানে পিভি ইকুয়ালস টু কে, আমাদের লাগবে এলএনপি আর এলএনভি। তাহলে বোথ সাইডে এলএন নিয়ে নিব। দেখো এলএন, তাই না? এলএন মানে হচ্ছে গিয়া ই ভিত্তিক লগ, রাইট? এলএন পিভি, এই পাশে হচ্ছে এলএন কে। তাহলে এবার দেখো যে এই গুণ আকারে যদি থাকে, এটা কি আমরা সবাই জানছি না? এলএন যদি গুণ আকারে থাকে তাহলে সেটা যোগ হয়ে যায়, রাইট? তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো এলএনপি প্লাস এলএনভি ইকুয়ালস এলএনকে। গুণ আকারে ছিল, আমরা যোগ করে ফেলছি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? ওকে, এবার দেখো যে ঠিক আছে, এবার দেখো এলএনকে, এটাকে একটা কনস্ট্যান্ট না? ডেফিনেটলি একটা কনস্ট্যান্ট। এলএন কে তো একটা ধ্রুবক, এবং এলএন নিলে সেটাও একটা ধ্রুবকই বটে, তাই না? এটা একটা ধ্রুবক, এটাও একটা কনস্ট্যান্ট। ওকে, এটা একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকে আমরা সি বললাম। ফাইন, তাহলে দেখো এটাকে আমি এইভাবে সাজাইতে পারবো। কিভাবে সাজাইতে পারবো? এলএনপি আর এলএনভি কে সমীকরণের ওই সাইডে নিলাম, নেওয়ার ফলে কি হবে? মাইনাস এলএনভি প্লাস সি। এই পুরোটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরছি। দেখো যে এই সমীকরণটা দেখে যেন মনে হয় চিনি হারে। কিভাবে চিনি? আমরা যার গ্রাফটা আঁকবো, তো খেয়াল করে দেখো, আমরা যার গ্রাফটা আঁকতেছি সেই গ্রাফটার দিকে যদি তোমরা তাকাও, তাহলে দেখতে পারবা যে এক্স অক্ষে আমরা নিচ্ছি এলএনভি আর ওয়াই অক্ষে আমরা নিচ্ছি এলএনপি, তাই না? তার মানে বুঝতেছো, এই যে এলএনপিটা হচ্ছে আমাদের ওয়াই, এলএনভিটা হচ্ছে আমাদের এক্স, আর এই যে -1 এটাই আমাদের এম। মানে এই যে মাইনাস, এই সহগটা এক আছে, ওই একটাই তো এম। তাহলে দেখতেছো
y equals to minus mx plus c, 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 y equals to minus mx plus c। খেয়াল করে দেখো, এই যে ln p এটা হচ্ছে গিয়ে আমাদের y, এই যে ln v এটা হচ্ছে আমাদের x, ln p y, ln v টা হচ্ছে x, আর এখানে এই যে মাইনাস মাইনাস আছে, আর এটা ঢাল 1 এটা এখানে আছে, প্লাস c, তাহলে y ইকুয়ালস টু মাইনাস mx প্লাস c, y ইকুয়ালস টু মাইনাস mx প্লাস c। তাহলে বুঝতেছেন এটা সরল রেখার সমীকরণ হবে। দেখছো কত চমৎকার, বেশ চমৎকার কিন্তু ব্যাপারটা আমরা খুব সহজেই বুঝে ফেলেছি যে এইখানটাতে 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 আমরা বুঝে ফেলছি যে এটা হবে y ইকুয়ালস টু মাইনাস mx c। অনেকে বলতেছে y ইকুয়ালস টু mx c, না না না, y ইকুয়ালস টু মাইনাস mx c, ঢাল মাইনাস 1, সো y ইকুয়ালস টু মাইনাস mx c। তাহলে গ্রাফটা কেমন হবে? এইটা নিশ্চয়ই সবাই বুঝতেছি, এটা y অক্ষকে কাটে এমন একটি সরলরেখা হবে, y অক্ষকে কাটে এমন একটি সরলরেখা হবে। এখন y অক্ষকে কাটে যদি সরলরেখা হয় তাহলে তো এই যে এটা হতে পারে, এটা হতে পারে, এইটা হতে পারে, আবার এইটাও হইতে পারে, আবার এইটাও হইতে পারে, দেখো এইটাও হইতে পারে, ঠিক আছে? মানে hope you guys understand যে এরকম একটা গ্রাফ হইতে পারে, আবার এরকম একটা গ্রাফ হইতে পারে, দুইটা হইতে পারে। কেন দুইটা হইতে পারে চিন্তা করে দেখো, সুন্দর করে এই যে এইটাও হইতে পারে, আবার এইটাও হইতে পারে। তো আমরা কোনটা দিব বলো তো? আমরা নিব, দেখতে পাচ্ছি ঢাল মাইনাস, দেখতে পাচ্ছি ঢাল মাইনাস, ঢাল মাইনাস মানে এটা হবে না। এটা যদি হয় দেখো খেয়াল করে, এটা হইলে এখানে কিন্তু এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণ করছে, সূক্ষ্মকোণ করলে তার ঢাল কিন্তু প্লাস হয়ে যায়। খেয়াল করে দেখো এইটা কিন্তু এক্স অক্ষের সঙ্গে স্থূলকোণ করছে, ট্যান স্থূলকোণ, মানে বুঝতেছো এইটার ঢালটা মাইনাস হবে। তার মানে এখান থেকে কোয়াইট কমন সেন্স যে সরলরেখার সমীকরণ মানে একবার ঢাল মাইনাস হলে এরকম হবে গ্রাফটা, আর ঢাল প্লাস হলে এরকম হবে। ফাইন, তাহলে এখানে তো ঢাল মাইনাস, তার মানে 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 হচ্ছে কি এরকম হয়ে যাবে আমাদের গ্রাফের সমীকরণটা। এটা হবে আমাদের গ্রাফের সমীকরণটা, এইটা হবে স্থূলকোণ, দ্যাটস ওয়াই। এবং দেখেও বুঝতেছি ঢাল যদি মাইনাস হয় তাহলে বলো তো এটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করতো? এইখানে যদি আমি এক্স অক্ষের সঙ্গে কোণ নিতাম তাহলে 135 ডিগ্রি কোণ করতো। আমরা জানি tan 135, tan 135 ডিগ্রি হইতো, বিকজ tan 135 ইকুয়ালস টু 135 ইকুয়ালস টু মাইনাস 1, tan 135 ইকুয়ালস টু মাইনাস 1। ইহা একটি সরলরেখার গ্রাফ যেখানে ঢালের মান মাইনাস 1, যেখানে ঢালের মান মাইনাস 1। ওকে ফাইন, ইজন্ট ইট অ্যামেজিং, ইজন্ট ইট অ্যামেজিং? নিশ্চয়ই তোমরা সবাই পারবা, তাই না? এটা দেখার পরে এটা যদি একটা এমসিকিউ আসতো, লেটস সে বুয়েটে এটা একটা এমসিকিউ আসলো যে আচ্ছা এরকম যদি একটি গ্রাফ হয়, সেই গ্রাফের ক্ষেত্রে বললো এই গ্রাফের ঢাল কত হবে। এই গ্রাফটা এলএনপি এলএনভি এর গ্রাফ সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এই গ্রাফের ঢাল কত হবে। এই যে দেখো আমি তোমাদের কতটা ভালোবেসে পড়াচ্ছি, কিন্তু আজকে কিন্তু তোমাদের ক্লাসে উপস্থিতি একটু কম। মাইরা একটা ফাড়াই ফেলা দরকার, তোমাদের উপস্থিতিতে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? তোমাদের উপস্থিতিতে আমার কিছু যায় আসে না, কারণ হচ্ছে গিয়ে আমি যখনই ভালো পড়াই তখনই তোমরা ক্লাসে থাকো না, আমি যখনই গল্প করি একদম ক্লাসে ভরপুর স্টুডেন্ট, আটকে রাখা যাচ্ছে না। সো ভেরি গুড, দ্যাট শোজ দ্য কালচার। এভাবেই এভাবেই এভাবে এটা ধরে রাখতে হবে, হ্যাঁ ধরে রাখতে হবে। ওকে স্যার, আপনার ক্লাস করতে করতে এখন যখন এখন যে কোনো গ্রাফ অনেক সহজ লাগে, হ্যাঁ দ্যাট ইজ, এইটাই দরকার, এটাই দরকার মামুন, এটাই তো চাইছি, তাই না? গ্রাফ দিনকে দিন তোমাদের সহজ লাগুক, হ্যাঁ ক্লিয়ার বলছো সময়, দ্যাট মিনস তোমরা সবাই আসলে এটা বুঝতে পারছো, তাই না? সবাই আমরা এটা বুঝিয়ে ফেলেছি, সবাই আমরা এটা বুঝে ফেলছি, সমস্ত প্রক্রিয়া এলএনপি এবং এলএনভি এর গ্রাফ আমরা এঁকে ফেললাম, তো এটা গেল। তো আমরা সমস্ত প্রক্রিয়া নিয়ে অনেক পেঁচাপেচি করে ফেলছি। এবার আমরা আসলে আজকে যে প্রক্রিয়াটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় 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 প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এইখানে তাপ রুদ্ধ থাকে, তাই না? এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া নামেই বুঝতেছি অ্যাডায়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমরা মোট 4টা প্রক্রিয়ার নাম শুনছিলাম, তার মধ্যে 3টা প্রক্রিয়া শেষ। আমরা সমচাপ সমায়তন প্রক্রিয়া দেখছি, আমরা সমস্ত প্রক্রিয়া দেখে ফেলছি। আজকে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া যা যা কিছু আছি বুগেছি 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 বুগেছি। শাহন মাহমুদ বলছো বুগেছি, তাই না? বুগেছো। মুরাদ টাকলা ভাইয়া টাইমটার জন্য অনেকে আসে না, এটা ঠিক বলছো, টাইমটার জন্য অনেকে আসে না, কিন্তু টাইম এটাই রমজান মাসে, এছাড়া অন্য কোনো টাইম নাই। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এবার আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোনটা?
রুদ্ধ তাপীয় প্রক্রিয়া মানে এটা তাপীয়ভাবে রুদ্ধ, মানে যে প্রক্রিয়ায় সিস্টেমের সঙ্গে পরিবেশের কোনো তাপীয় আদান প্রদান হয় না, যেখানে তাপ শক্তির পরিবর্তন শূন্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে যেখানে তাপ শক্তির পরিবর্তন শূন্য, যেখানে তাপ শক্তির পরিবর্তন শূন্য। মনে রাখবা, যে প্রক্রিয়াতে তাপ শক্তির পরিবর্তন, যেই প্রক্রিয়াতে তাপ শক্তির পরিবর্তন শূন্য, যেই প্রক্রিয়ায় সিস্টেমের চাপ, আয়তন, তাপমাত্রা পরিবর্তন হয় কিন্তু পরিবেশের সাথে তাপের আদান প্রদান হয় না। এক্স্যাক্টলি, তো ভেরি গুড মাসুম, দেখি এতক্ষণ টাইপ করে ফেলছো এর মধ্যে। আরে চমৎকার, তো তোমার টাইপিং স্কিল ভালো। ওকে, এই তো তোয়া শুরু করছে ভাইয়া, সাউন্ড অনেক কম, সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে, সাউন্ড কি কম? ওকে, সাউন্ড স্পষ্ট। স্যার বুগি নাই, আবার বুগিয়ে দিছেন, আবার বুগিয়ে দেন। হ্যাঁ, এই যে মজা শুরু করছে তাই না? স্যার বুগি নাই প্রান্তি। ওকে ফাইন, এই স্যার বুগি নাই, এই যে আগে যে আমরা দেখছিলাম মুরাদ টাকলা, তাই না? তোমরা ইচ্ছা করে এই মজাটা করতেছো, তো এই মুরাদ টাকলা যারা আসো তারা কিন্তু ঠিক হয়ে যাও। হ্যাঁ, এই অবস্থা। তো দেখো, এই যে তাপ রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে তাপ শক্তির আদান প্রদান হচ্ছে গিয়া জিরো হবে, তাপ শক্তির আদান প্রদান হবে না। মানে ব্যাপারটা অনেকটা এরকম, লেটসে এটা একটা প্রক্রিয়া, হ্যাঁ, মনে করো এটা একটা সিস্টেম, এর ভিতরে গ্যাস আছে, এখন তাপ এটা থেকে বেরোইতেও পারে না, আবার এটার ভিতরে ঢুকতেও পারে না। মনে করো এখানে একটা প্রোটেকশন দেওয়া আছে, কুপরিবাহী দিয়া এখানে বানানো আছে, হ্যাঁ। তো তাপের কোনো আদান প্রদান হয় না, দ্যাট মিনস এখানে তাপ শক্তির আদান প্রদান কত? জিরো হয়। তাপ শক্তির আদান প্রদান জিরো, তাপ শক্তির আদান প্রদান জিরো হয়। তাপ শক্তি না এখান থেকে বেরোয়, না এটার ভিতরে ঢুকতে পারে। ওকে, না এটার থেকে বেরোয়, না এটার ভিতরে ঢুকতে পারে, না এটার মধ্যে বেরোয়, না এটার মধ্যে ঢুকতে পারে। তো গেল একটা। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ শক্তি আদান প্রদান জিরো হয়। এবার আমরা তাপগতিবিদের প্রথম সূত্রটার কি অবস্থা এটা একটু দেখি। ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা হচ্ছে তাপগতিবিদের প্রথম সূত্র, এটাকে আমরা বলতেছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে এটা যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্র হয়, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিকিউ ইকুয়ালস টু জিরো, এখানে দেখতে পাচ্ছ যে ডিকিউ ইকুয়ালস টু জিরো। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে ডিকিউ জিরো, রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে ডিকিউটা জিরো হয়, তাই না? ওকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে, ওকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে ডিকিউটা জিরো হয়। তাহলে এটা যদি জিরো হয়, এটা যদি জিরো হয়, তাহলে তাহলে আমরা এখানে জিরো লিখতে পারবো, আর এখানে হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ, এখানে ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে এখান থেকে একটা মজার অবজারভেশন, খুব চমৎকার একটা ব্যাপার, খেয়াল করে দেখো। এই জায়গাতে এটা লেখা যাবে না ডিডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডিইউ, এটা সব জায়গায় শেয়ার দিছো নাদিদ ক্লাসটা? ওকে, তাহলে দেখো ডিডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডিইউ, ডিডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডিইউ। এই লাইনটার তাৎপর্য বহুত বহুত তাৎপর্যপূর্ণ, এই লাইনটা বহুত তাৎপর্যপূর্ণ হচ্ছে কি এই লাইনটা, সেটা মানে আমরা একটু পরে বুঝবো। বাট আগে একটু এটা দেখে নিই, যে আগে আমরা একটু এটা দেখে নিই। ডিডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডিইউ, ডিডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডিইউ, ডিডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডিইউ, ডিডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডিইউ। ওকে, 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 ফাইন। তার মানে এখানে কি বোঝাচ্ছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে, হে মনোযোগ, রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তাপ শক্তির পরিবর্তন শূন্য হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে বাহ্যিক কাজ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান এবং বিপরীত হয়, মানে সমান এবং ঋণাত্মক হয়, এই কথা না অনেক অনেক তাৎপর্যপূর্ণ। মনে রাখবা যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াগুলো অনেক দ্রুত সংঘটিত হয়, অনেক দ্রুত প্রক্রিয়া, অনেক দ্রুত প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলো অনেক ফাস্ট হয়। যে প্রক্রিয়াগুলো অনেক ফাস্ট সংঘটিত হয় তাদেরকে আমরা বলতে পারবো রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। যেই প্রক্রিয়া অনেক দ্রুত সংঘটিত হয় তাদেরকে আমরা বলতে পারবো রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তো দ্রুত সংঘটিত হলে কেন রুদ্ধ তাপীয়? দেখো, তাপীয়ভাবে রুদ্ধ, দ্রুত যখন সংঘটিত হয় তখন কিন্তু সেখানে তাপের আদান প্রদান হওয়ার সম্ভাবনা থাকে না। তোমরা ছোটবেলায় কি আগুন টক্কাটক্কি খেলেছো? আগুন নিয়ে খেলা করেছো? তোমরা কি ছোটবেলায় আগুন নিয়ে খেলা করেছো? তো আমি ছোটবেলায় আগুন নিয়ে খেলা করেছি। তো দেখো যে আগুন নিয়ে কিভাবে খেলা করেছি। খুব ছোট্টবেলায় মোমবাতি জ্বালাইছো না? মোমবাতিতে এই যে ফ্লেমটা যে থাকে, এই যে মোমবাতিতে
যে ফ্লেমটা থাকে ছোটবেলায় নিশ্চয়ই তোমরা এটা করে থাকছো, যে মোমবাতিতে একটা ফ্লেম থাকে, ওই ফ্লেমের ভিতরে টোকা দিতাম, বন্ধু বান্ধবরা দেখাইতাম, কারেন্ট চলে যাইতো। তোমরা তো বর্তমান যুগে আইপিএস এর যুগে আসো, তাই না? আইপিএস এর জেনারেশনে তোমরা আসো, বাট আমাদের যুগে না আসলে এই আইপিএস টাইপিএস এগুলো ছিল না। আমাদের ছোটবেলায় যখন আমরা পড়তে বসতাম ছিল চার্জার লাইট আর আর মোমবাতি, মোমবাতি চার্জার লাইট। মোমবাতি ব্যাপারটা ভালো ছিল, পড়ালেখার মাঝে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাইতো। বিদ্যুৎ চলে যাওয়াটা দেহের জন্য ভালো না, ফার্স্ট থিং ফার্স্ট, এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জন্য খুব খারাপ। কিন্তু হঠাৎ করে যখন বিদ্যুৎ চলে যেত পোলাপানের জন্য ভালো ছিল, এই তো মজা। সন্ধ্যাবেলা পড়তে বসতে হইতো, বাবা মা তো সবসময় নজর দিতে রাখতে, এই পড়ালেখা করে পড়তে বসে, এই সেই হেন ধরো একটু একটু উইঠা টিভির দিকে গেলেই বলতো এই পড়ালেখা করে না, বেয়াদব পোলা, এই তাতে পড়তে হয়। তো যাই হোক, খুব প্যারা লেগে যেত। যেই কারেন্ট যেত, যেই মজা, যে কারেন্ট চলে গেছে, পড়া এখন দেখতে পারতো না তো কী করতেছি। তো তখন যেটা হইতো যে ওই মোমবাতি জ্বালাই দিত পড়ালেখা করার জন্য, তাই না? তো তখন সবাই দেখাইতাম, গেম দেখাইতাম, দেখো আমি একজন ম্যাজিশিয়ান। তোমরা অনেকে আমাকে ফিজিক্সের ম্যাজিশিয়ান ট্যাজিশিয়ান বলো, বাট ওই সময় আমি অ্যাকচুয়ালি ম্যাজিশিয়ান ছিলাম। সোহাগ বলছো ভাইয়া আমরা এখনো আগুন নিয়েই খেলতেছি, ফিজিক্স মানেই আগুন, ও বাবা সেরা। ফাইন, ঠিক আছে তো নাদিদ, এখানে কিন্তু আচ্ছা, ওকে ঠিক আছে, ফাইন, ওকে ফাইন। তাহলে আগুন নিয়ে কিভাবে খেলা করতাম, এটা কেটে দাও, এটা কেটে দিয়ে, হ্যাঁ ঠিক আছে। সো আগুন নিয়ে কিভাবে খেলা করতাম এটা একটু দেখায়নি, তাই না? হারিকেন হারিকেন হারিকেন, এই যে আগুন নিয়ে খেলা করার নিয়মটা এরকম। ম্যাজিক দেখাইতাম তখন, তাই না? ম্যাজিশিয়ান ছিলাম ছোটবেলা থেকে, ম্যাজিক কি খেলেছি ভাইয়া, কিন্তু আম্মু গাল্লা তো বলে। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। তো দেখো ব্যাপারটা কিরকম, আগুন দিয়ে খেলা মানে এরকম যে তোমার হাতের আঙুলটা, তোমার হাতের আঙুলটা আগুনের ভিতর থেকে অগ্নি পরীক্ষা দিয়ে আসবে, কিন্তু তোমার এই হাতের আঙুল পুড়বে না, তাই না? এই যে কি করতাম, এই যে ফ্লেমের ভিতরে খ্যাচ খ্যাচ করে ফ্লেম কেটে দিতাম আঙুল দিয়ে, তাই না? খ্যাচ খ্যাচ করে ফ্লেম আমরা কেটে দিতাম আগুন দিয়ে। এরকম আছে না যে আগুনের ফ্লেম, বন্ধুদের বলতাম দেখবি আমি আগুনের ভিতরে আঙুল নিয়ে যাব, কিন্তু আমার কিচ্ছু হবে না, এটা বলে আগুনের ভিতর থেকে আঙুলটা আমরা এভাবে করে সরাই নিতাম। এখন ওকে ওকে, তুমি ওই ইটা কেটে দাও, ওই ট্যাবটা কেটে আরেকটা নতুন ট্যাব ওপেন করো, তাহলে দেখবে আর প্রবলেমটা হবে না। ফাইন। তো দেখো যে এই যে আমরা আঙুলটা এটার ভিতর থেকে কেটে নিয়ে যেতাম, এই যে আঙুলটা যে এটার ভিতর থেকে আমরা কেটে নিয়ে যেতাম, এই যে আঙুলটা যে এটার ভিতর থেকে আমরা কেটে নিয়ে যেতাম, তাই না? তো তখন খেয়াল করে দেখছো আমাদের কোনো রকম ব্যথা লাগতো না, তখন আমাদের কোনো রকমই ব্যথা লাগতো না, তখন আমাদের একদমই, হ্যাঁ, তখন আমাদের একদমই ব্যথা লাগতো না, কোনো ধরনের আঙুল পুড়তোও না। কেন এটা হতো বলো তো? দুইটা খুলো না, একটা তাবিজ থাকুক, দুইটা খুললে ওইটা ই হয়। তো যখন হচ্ছে কি এটা আমরা করতাম, তখন কেন আমাদের ব্যথা লাগতো না? কারণ আমরা খুব দ্রুত, আমরা খুব দ্রুত এই ঘটনা ঘটায় ফেলতাম, তাই না? খুব দ্রুত আমরা হচ্ছে আঙুলটা ওখান থেকে ভিতর থেকে নিয়ে যাইতাম, তাই না? ওই যে ওই কি বলে আগুনের ভিতর থেকে। তো দেখো এই কাজটা যদি তুমি খুব স্লোলি করতা, তাহলে কি ব্যথা পাইতা না? পাইতা, আগুন পুড়তো, আঙুল পুড়তো, তাই না? আঙুল পুড়তো। একটা কথা আছে না, আঙুল ফুলে কলা গাছ, এখানে আঙুল পুড়ে কলা গাছ হয়ে যেত, এটা আঙুল পুড়ে কলা গাছ। তো যাই হোক, যদি এমন হতো খুব স্লোলি আগুনের মধ্যে আঙুল দিয়ে বসে আছো, দেখ দোস্ত দেখছো আমার ম্যাজিক, আমি আগুনের ভিতরে আঙুল দিয়ে রাখছি, তাহলে তো পুড়তো, তাই না? কিন্তু তুমি কি করতা, টোক্কা দিতা বা খুব দ্রুত আঙুল নিয়ে যাইতা। তুমি এটা করছো কিনা জানি না, বাট আমি করছি, যারা সাহসী তারা এইগুলো করে থাকে। তো যাই হোক, আমি এখান থেকে আঙুল এভাবে করে মুভ করাইতাম, আর ভাবতাম ছোটবেলায় ইয়াস আমি জিনিয়াস, খুব ছোট তখন আর কি, বাচ্চা বলবান। তো যাই হোক, ওই জায়গা থেকে আমি বলতেছি যে, ওখান থেকে আমি বলতেছি যে, ওখান থেকে আমি বলতেছি যে এই যে দ্রুত আঙুলটাকে যে এখান থেকে আমি মুভ করাইতাম, তখন কিন্তু কোনো ধরনের তাপের আদান প্রদান হইতো না, কোনো তাপ এখানে যাইতো না। দ্যাট মিনস এখানে তাপের আদান প্রদান কত হইতো, শূন্য হইতো না। এখানে তাপের আদান প্রদান কত হইতো, শূন্য হইতো। দ্রুত যখন ঘটনা ঘটে, ওকে, মোম, মোম গলিয়ে হাতেও নেই। একজন বলছে মোম গলায় হাতে নয়, মোম গলায় যে হাতে নেওয়ার ব্যাপারটা, এইটা ব্যথা করে। ওই যে দুই এক ফোঁটা ঠিক আছে, বাট এটা একটা একটা কঠিন লেভেলের কি বলে পানিশমেন্ট, কারো হাতের উপরে যে মোম গলায় গলায় যে হচ্ছে গিয়ে হাতের উপরে ফেলা, তো কঠিন লেভেলের পানিশমেন্ট, তাই না? মোমের ব্যাপারটাই অন্যরকম, মোম দেখলেই ভালো লাগে, কেন জানি না ভালো লাগে। মৌমাছির চাকা থেকে মোম বানায়, এই জন্য বোধহয় ভালো লাগে। ওকে, সো এবার, এবার দেখো এই, ওকে স্যার আমিও করছি শিয়াব, ভেরি গুড, সবাই করছো, সবাই করছো এই এক্সপেরিমেন্ট, সবার
আছে স্যার, শুধু আম্মুরা জানে না, আর কি জানলে তো শেষ। জানলে কি জন্য শেষ, এটা তো সবাইকে দেখাইতাম একদম। আমি তো আমার মনে আছে ছোটবেলায় মোমের চুলার, যাক ওই আলোচনা না যাই। তো এবার আমরা এখানে আসি, যে এই দেখো খেয়াল করে যে দ্রুত যখন এই ঘটনাটা ঘটে তখন কিন্তু তাপের আদান প্রদান হয় না। মানে এই ফ্লেম থেকে আমাদের হাতে যে তাপ আসবে ওই সময়টা পায় না। ফ্লেম থেকে আমাদের হাতে যে তাপটা আসবে ওই সময়টা পায় না। তার মানে এখানে তাপের আদান প্রদান শূন্য হয়। তাহলে দ্রুত যে কোনো ঘটনা যদি ঘটে সেটাকে কি আমরা বলতে পারবো না? সেটাকে আমরা বলতে পারবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখান থেকে বুঝতেছি দ্রুত যে ঘটনা ঘটে সেখানে তাপের কোনো আদান প্রদান হয় না। মানে এখান থেকে এটা বলা যাচ্ছে দ্রুত যে প্রক্রিয়াগুলো ঘটে সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন চিন্তা করে দেখো, এখনই সব থেকে মজার এক্সপেরিমেন্ট, আমরা এখানে একটা এক্সপেরিমেন্ট করব। আমরা এখানে একটা এক্সপেরিমেন্ট করব, দেখো আমরা এখানেই একটা এক্সপেরিমেন্ট করব। একটু খেয়াল করো, সবাই মনোযোগ দিলেই বুঝবা। খেয়াল করে দেখো যে, খেয়াল করে দেখো যে আমরা দেখছি এখন একটা চমৎকার একটা এক্সপেরিমেন্ট করব। ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তাইলে এখান থেকে এটা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে, এখান থেকে এটা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে, দেখতেছো রুদ্ধতাপীয় প্রক্রিয়া যখন হচ্ছে তখন ডি ইউ, ডি কিউ ইকস টু জিরো হয়ে যাচ্ছে, ডি কিউ ইকস টু হয়ে যাচ্ছে জিরো, ডি কিউ ইকস টু হয়ে যাচ্ছে জিরো। এবং এই জায়গা থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে ডি ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডি ইউ। তো ব্যাপারটা কেন এরকম হচ্ছে? তো ব্যাপারটা কেন এরকম হচ্ছে? ব্যাপারটা এই কারণে এরকম হচ্ছে যে, এই কারণে এইখান থেকে এটা বুঝতেছি যে, এখান থেকে দেখো সুন্দর একটা ব্যাপার আমরা এখন রিয়েলাইজ করবো, আর চমৎকার একটা ব্যাপার এখন রিয়েলাইজ করবো। তো দেখো একদম প্র্যাকটিক্যালি আমি রিয়েলাইজ করাই দিচ্ছি, ইউ গাইস উইল ফিল ওয়াও, ফিজিক্স ইজ অ্যামেজিং। দেখো, তো এখান থেকে আমরা দেখতেছি যে ডি ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডি ইউ, ডি ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডি ইউ, ডি ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডি ইউ। তাহলে খেয়াল করে দেখো যে যতটুকু আমি বাহ্যিক কাজ করতেছি, এটা দ্বারা আমরা বুঝতেছি বাহ্যিক কাজ, যতটুকু আমি বাহ্যিক কাজ করতেছি, যতটুকু আমি বাহ্যিক কাজ করতেছি ঠিক ততটুকুই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে, ঠিক ততটুকুই অভ্যন্তরীণ, ততটুকুই অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে, ঠিক ততটুকুই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে। বাট একটার মাইনাস, একটার মাইনাস। সো আমরা এটা সবাই জেনেছি, এটা দ্বারা বোঝাচ্ছে যে, এটা দ্বারা বোঝাচ্ছে যে যতটুকু কাজ করতেছে এটা অভ্যন্তরীণ শক্তি দিয়েই করতেছে। ব্যাপারটা আমি তোমাকে এভাবে বুঝাই, সবাই তাহলে এটা বুঝবা। লেটস সে, মনে করো বাড়ি থেকে তোমাকে খরচ করার জন্য, বাড়ি থেকে তোমাকে খরচ করার জন্য 10 টাকা দিতেছে, টিফিন করার জন্য তোমাকে 10 টাকা বাসা থেকে দিচ্ছে, তাই না? 10 টাকা তোমাকে টিফিন করার জন্য দিচ্ছে, টিফিন করার জন্য তোমাকে 10 টাকা দিল, যে 10 টাকায় তুমি সে কলেজ ব্রেকে টিফিন করবা। 10 টাকায় কি টিফিন করবা? ফুচকা খাওয়া যেতে পারে কয়েকটা, তাই না? যাই হোক, সো এই যে তোমাকে 10 টাকা আসলে টিফিন খরচ দিল। তো এরপর তুমি মনে করো, তুমি মনে করো, তুমি মনে করো, এটা চিন্তা করো যে তুমি সেই 10 টাকাই খরচ করলা, এই 10 টাকাই তুমি আসলে খরচ করে ফেললা। তাহলে চিন্তা করে দেখো তোমার অভ্যন্তরীণ খরচ কত হইলো, তোমার নিজের ওয়ালেট থেকে, তোমার নিজের ওয়ালেট থেকে খরচ কত হইলো? 0 টাকা। 0 টাকা। আমি জুল দিয়ে বুঝাচ্ছি, শক্তি দিয়ে বুঝাচ্ছি। তাহলে চিন্তা করে দেখো বাসা থেকে যেটা তোমাকে প্রোভাইড করছে ওটা হচ্ছে গিয়ে ডিকিউ, সাপ্লাই, শক্তির যোগান। তুমি যেটা খরচ করছো ওটা হচ্ছে গিয়ে তোমার বাহ্যিক কাজ, মানে ওই যে তুমি খাইছো ওটা বাহ্যিক কাজ। তো চিন্তা করে দেখো যা দিছে তাই তুমি খাই ফেলছো, কিন্তু তোমার নিজের ওয়ালেট থেকে কোনো টাকা খরচ করতে হয় না, এটা ছিল তোমার অভ্যন্তরীণ শক্তি, তাই না? তোমার নিজের অলরেডি তো তোমার অভ্যন্তরীণ শক্তি। তো এবার চিন্তা করে দেখো যে, চিন্তা করে দেখো যে মনে করো কোনো একটা ঘটনাতে বাসা থেকে টাকা দেয় নাই, তুমি আবার এভাবে চিন্তা করে দেখো যে তোমার বাসা থেকে 10 টাকা দিছে, তুমি সেই 10 টাকারই কাজ করছো, কিন্তু তাহলে তোমার নিজের কোনো খরচ হয় না, অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না, ওয়ালেটে টাকা পয়সা বাড়েও নাই কমেও নাই। কিন্তু কোনো একটা দিন মনে করো, কোনো একটা দিন তোমাকে বাসা থেকে টাকা দেয়নি, মনে করো এখানে বাসা থেকে ওই দিনকে টাকা দেয়নি, তার মানে ওই দিনকে তোমার শক্তির ইনপুট তোমাকে দেয়া হয়নি, কিন্তু তুমি টিফিন থেকে 10 টাকার করছো। চিন্তা করে দেখো এই যে তুমি 10 টাকার টিফিন করে ফেলছো, দেখতেছো যে তুমি 10 টাকার টিফিন করে ফেলছো। তাহলে এই 10 টাকার টিফিন তো বাবা তো দেয় নাই, আজকে আজকে তো বাসা থেকে আসে নাই, তাইলে এটা কোত্থেকে আসছে? এটা ডেফিনেটলি তোমার মালিব্যাগ থেকে আসছে, তোমার ওয়ালেট থেকে আসছে। মানে এই 10 টাকা তোমার ওয়ালেট থেকে গেছে, যেহেতু তুমি 10 টাকার টিফিন করেই ফেলছো এবং বাসা থেকে আজকে কিছুই দেয় নাই, তাইলে এই পুরোটা তোমার মানিব্যাগ থেকে গেছে। তার মানে বুঝতেছো মাইনাস 10 জুল। তোমার মানিব্যাগে কেন মাইনাস? তোমার মানিব্যাগের টাকা কমছে, তাই না? তোমাকে ইনভেস্ট করতে হয়েছে এখানে। তাহলে তুমি বুঝতে পারতেছো যে, এখানে তুমি বুঝতে পারতেছো যে
খুব সিম্পল না, যতটুকু তুমি টিফিন খাইছো ততটুকুই তোমার আসলে ওয়ালেটের শক্তির পরিবর্তন, মানে যতটুকু কাজ করছো ততটুকুই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এবং অভ্যন্তরীণ পরিবর্তন মাইনাস কেন, কারণ এইটা ওই ভিতর থেকে গেছে, তোমার থেকে গেছে, দ্যাটস ওয়াই এটা মাইনাস। এবার চিন্তা করে দেখো যে এটা একটা ভালো এক্সাম্পল কোনটা, একটা ভালো এক্সাম্পল হচ্ছে গিয়া আমরা কোনটা বলা যায়, ও আমরা ডিও ইউজ করি না, সবাই এটা করি না, এই যে পেয়ে গেছি, ভেরি গুড। এই যে লেটস এটা, হ্যাঁ আমরা যে ডিও ইউজ করি দেখতেছো, এই যে বটলের ভিতরে কি আছে, বটলের ভিতরে কিন্তু আমাদের গ্যাস আছে, গ্যাসকে প্রেশার করে রাখছে, অনেক চাপ দিয়ে রাখছে। গ্যাসকে অনেক চাপ দিয়ে রাখার কারণে, গ্যাসকে অনেক চাপ দিয়ে রাখছে, এই জন্য গ্যাসকে অনেক চাপ দিয়ে রাখছে, এই জন্য যেটা হয়েছে এটা তরলের মতো হয়ে আছে। এখন আমরা যখন এই যে ডিও স্প্রে করি, তাই না, তো আমরা যখন এই যে ডিওটা স্প্রে করি, স্প্রে করার সময় দেখো এটা কিন্তু এই যে বেরোয় আসে, তাই না, তো এই ব্যাপারটা এইভাবে করে চিন্তা করো যে এটা কিন্তু একটা অ্যারোবেটিক প্রসেস, এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই যে ডিওর বটল, মনোযোগ, ভালো লাগবে এক্সাম্পলটা, দেখো এই যে ডিওর বটল, এখান থেকে আমরা যখন ডিও স্প্রে করে দিচ্ছি তখন এই ডিও কিন্তু দেখো এইখানে এর ভিতরে এটা কিন্তু তরল হয়ে আছে প্রেসারে। তো চিন্তা করে দেখো একটা স্প্রে করলাম, এতটুকু এতটুকু লিকুইড মনে করো বের হয়ে আসলো, এই একটা ফোঁটা লিকুইড মনে করো বের হলো, ঠিক আছে, তাহলে এইটা কি হবে, এটা কিন্তু এখান থেকে স্প্রেড করবে, এটা কিন্তু এখান থেকে দেখবা, এটা যেই আমরা প্রেস করি বাটনটা যখন চাপ দিই আমরা, তখন সঙ্গে সঙ্গে দেখা যায় যে এইখান থেকে এই ডিওটা হচ্ছে গিয়ে বের হয়ে আসে, এখান থেকে এই ডিওটা বের হয়ে আসে। তাহলে এই ডিওটা তখন বের হয়ে কি করে, এই ডিওটা তখন বের হয়ে ছড়ায় পড়ে, ডিওটা বের হয়ে ছড়ায় পড়ে, তাই না, এরকম একটা আয়তন নিয়ে ছড়ায় পড়ে। এটা কেন হয়, এটা হচ্ছে অ্যান্ড্রুজের পরীক্ষা, এটা এটা সবাই নিশ্চয়ই বুঝবা। যখন আমরা সবাই পাবলিক বাসে উঠি বা মেট্রোতে উঠি, তখন ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হয় এত গ্যাদারিং, এত গ্যাদারিং, অফিস আওয়ারে মেট্রোতে কি হয়, অনেক গ্যাদারিং হয় না, এখন তুমি উঠছো, ওঠার পরে এরকম হয় না যে একজন একজনের কান্দে হাত টাত দিয়ে কোলাকুলি করে দাঁড়ায় আছে, এরকমই তো হয় যে এত জ্যাম, সবাই সবার কাঁধে টাতে হাত দিয়ে কোনো মতে একটু কোণঠাসা হয়ে দাঁড়ায় আছে। ওকে, ওকে, তো দেখো এখন 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 এই জায়গাতে যেটা আসলে আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়া, এই জায়গাতে যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, সবাই কাঁধে কাঁধে হাত দিয়ে হচ্ছে গিয়ে ওখানে দাঁড়ায় আছে। ওকে, মেট্রোতে এরকম হচ্ছে, কিন্তু যখনই তোমার মানে অনেক প্রেশারে আছে, অনেক চাপে আছে, এখন যখনই দরজা খুলে যায় তখনই কি সবাই যখন নামে, নামার পরেও কি সবাই সবার কাঁধে হাত দিয়ে ঘুরে? ডেফিনেটলি না। যখন নামে তখন অনেক জায়গা পেয়ে যায়, তখন যে যার মতো করে ছড়ায় যায়। তো এই ব্যাপারটা এরকমই, দেখো যে এই জায়গাতে, এই জায়গাতে আমরা দেখতেছি যে, এই জায়গাতে আমরা দেখতেছি যে অনেক প্রেসারে আছে, যে যার কান্দে হাত দিয়ে আছে, মানে হচ্ছে কি লিকুইড হয়ে আছে, গ্যাস লিকুইড হয়ে আছে, সবার সবার সঙ্গে মিলে আছে। যখনই আমি স্প্রে করে দিছি, যখনই আমি এটাকে স্প্রে করে দিছি, তখনই সঙ্গে সঙ্গে এটা কিন্তু ছড়ায় পড়ছে, দেখো এটা এভাবে করে এই জায়গাতে ছড়ায় পড়ছে, ছড়ায় পড়ছে। এবং এই ঘটনা কি খুব দ্রুত হয়েছে না, ফাস্ট না, অনেক ফাস্ট না? দেখো এই যে ডিও স্প্রে করার মাধ্যমে এই যে ডিও যে বেরোয় আসলো, এটা কি খুব দ্রুত হইলো না? এটা খুব দ্রুত হইলো না? এটা খুব দ্রুত হইলো না? তাহলে এই যে দ্রুত যে হয়েছে, তার মানে এখানে কোনো তাপশক্তির আদান প্রদান হয়নি, এখানে কোনো ধরনের তাপশক্তির আদান প্রদান হয়নি, এখানে কোনো ধরনের তাপশক্তির আদান প্রদান হয় নাই। এখন কোনো ধরনের তাপশক্তির আদান প্রদান হয় নাই, তার মানে এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবার চিন্তা করে দেখো, তাহলে এই প্রক্রিয়ায় কিছু কাজ তো হয়েছে, কেমনে কাজ হয়েছে? দেখো আয়তন কি এখানে বাড়ছে না? ডেফিনেটলি আয়তন বাড়ছে, ছড়ায় পড়ছে, এতটুকু ছিল ওইটা ছড়ায়া পড়ছে, মানে আয়তন বাড়ছে, এতটুকু ছিল এটা ছড়ায়া পড়ছে, মানে আয়তন বাড়ছে, এটা ছড়ায় যখন পড়ছে তার আয়তন বাড়ছে। আয়তন বাড়লে কি এখানে কাজ হয়েছে না? আমরা জানি ডিডাব্লিউ ইকলস টু পিডিভি, আয়তন বাড়লে আমরা জানি ডিডাব্লিউ ইকলস টু পিডিভি, তাহলে এটা খুব কোয়াইট কমন সেন্স, আয়তন যদি বাড়ে তাহলে কাজও বাড়ছে বা কাজও হয়েছে, মানে পজিটিভ কাজ হয়েছে। আয়তনের পরিবর্তন প্লাস, বাড়ছে যেহেতু, আয়তনের পরিবর্তন প্লাস বাড়ছে, তার মানে কাজটাও প্লাস, পজিটিভ কাজ হয়েছে। তাহলে পজিটিভ কাজ যদি হয়, আমরা খেয়াল করে দেখছি এই জায়গা থেকেই আমরা বুঝতেছি, এই জায়গা থেকে আমরা বুঝতেছি পজিটিভ কাজ হলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? মাইনাস। তার মানে এই কাজ তো করছি, বাট শক্তি তো পাই নাই, শক্তির আদান প্রদান তো শূন্য, কেউ তো শক্তি আমাকে দেয় নাই। দেখো ডি কিউ শূন্য, খুব দ্রুত হয়ে গেছে, তো শক্তি কেউ আমাকে দেয় নাই, কিন্তু আমি কাজ করে ফেলছি। আমরা দেখতেছি এখানে আমরা কাজ করে ফেলছি, তার মানে আমরা বুঝতেছি যে আমরা যদি এখানে কাজ করে ফেলি, তাহলে এই জায়গা থেকে আমরা চিন্তা করে ফেলতে পারি যে যে এই পজিটিভ কাজটা আমরা কোত্থেকে করছি? অভ্যন্তরীণ শক্তি দিয়ে করছি, মানে যতটুকু কাজ হয়েছে ওইটা অভ্যন্তরীণ শক্তি দিয়ে হয়েছে, যতটুকু কাজ হয়েছে ওইটা অভ্যন্তরীণ শক্তি দিয়ে হয়েছে। এবং এইটা বুঝতেছে এটা মাইনাস কেন, এটা কেন মাইনাস বলো তো?
যতটুকু কাজ হয়েছে ওইটা অভ্যন্তরীণ শক্তি দিয়ে হয়েছে। এবং এটা মাইনাস কেন? দেখো, যতটুক কাজ করছি 10 জুল কাজ করলে এটা অভ্যন্তরীণ শক্তি দিয়েই হয়েছে, কারণ আমার তো কোনো শক্তি সাপ্লাই নেই, নিজের শক্তি দিয়ে করছি। এবং অভ্যন্তরীণ শক্তি মাইনাস কেন? মাইনাস বলতেছি কারণ হচ্ছে গিয়ে কাজটা প্লাস, এতটুকু কাজ করার জন্য শক্তির দরকার ছিল, শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকে। এই শক্তিটা আসছে এই অণুগুলোর ভিতরের শক্তি থেকে। এখন এটাকে তোমরা সবাই জানো না? দেখো এবার একটা চমৎকার জিনিস রিয়েলাইজ করবা, এটা আমরা সবাই জানি, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি মানে অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায় তাইলে সিস্টেমের তাপমাত্রাও কমে। আমি এটা প্রথম দিনই পড়াইছি, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইলে সিস্টেমের তাপমাত্রা কমে। তার মানে এইখানে চিন্তা করে দেখো, রুদ্রতাপীয় প্রক্রিয়াতে কাজ তো হয়ে গেছে, রুদ্রতাপীয় প্রক্রিয়াতে এখানে কাজ তো করে ফেলছি, এবং অভ্যন্তরীণ শক্তিও কমে গেছে, মাইনাস। তার মানে এটা কি ঠান্ডা হয়ে যাওয়ার কথা না? রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যখন কাজ হয় তখন ঠান্ডা হয়ে যাওয়ার কথা না? এটা ফিল করছো? এই যখন ডিও আমরা স্প্রে করি ঠান্ডা লাগে না? লাগা মাত্রই মনে হয় ঠান্ডা একটা কিছু এসে আমাদেরকে টাচ করলো। কেন ঠান্ডা লাগে? দেখো গ্যাসটা ছড়ায় পড়ছে, এই যে ছড়াইতেছে গ্যাসটা, গ্যাসটা যে ছড়াইতেছে তখন কাজ করে ফেলছে বা দ্রুত ছড়াই গেছে, তার মানে পরিবেশ থেকে তাপ নিতে পারে নাই। তাহলে এই কাজ করার জন্য নিজের অভ্যন্তরীণ শক্তি দিয়ে সে কাজ করছে। তো নিজের অভ্যন্তরীণ শক্তি দিয়ে যদি কাজ করে তাহলে নিজের অভ্যন্তরীণ শক্তি কমে গেছে। তো নিজের অভ্যন্তরীণ শক্তি কমে গেলে তার তাপমাত্রা কমে যাওয়ার কথা। এবং এইটা দেখো, যে জিনিসটা আমাদের হাতে লাগতেছে ওটাতে কিন্তু আমাদের তাপমাত্রাও কমে গেছে। ওকে 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 ওকে, ফাইন ফাইন। সো দ্যাটস ইট। এটা নিশ্চয়ই সবাই আমরা বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই সবাই আমরা বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই সবাই আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, ওইটা আমি বুঝতে পারছি কেন হয়েছে। যাই হোক, রুদ্রতাপীয় প্রসারণের অন্তস্থ শক্তির মান ঋণাত্মক হয়। এক্স্যাক্টলি, রুদ্রতাপীয় প্রক্রিয়াতে অন্তস্থ শক্তির মান ঋণাত্মক হয়ে যায়। তার কারণটা আমরা নিশ্চয়ই এখানে ব্যাখ্যা সহ বুঝে ফেলছি। সবার এটা বুঝে ফেলা উচিত, সবার এটা বুঝে ফেলা উচিত। এখন রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সব জেনে ফেলছি। রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়া প্রত্যেকটা জিনিস এই জায়গা থেকে জেনে নিয়েছি। ডোন্ট ডিস্টার্ব মি, সবাই খালি ক্লাস করবা, মনোযোগ দিয়ে ক্লাস করবা। আমি জানি এই ক্লাসগুলো যে প্লে লিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে, ফিজিক্স বিনায়ক ইউটিউব চ্যানেলে এবং আরএমএইচ ইউটিউব চ্যানেলে, তোমরা জানো কি যে প্রত্যেকটা ক্লাস ফিজিক্স বিনায়ক ইউটিউব চ্যানেল এবং আরএমএইচ ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু আপলোড করে দিচ্ছি। এবং যেটা হচ্ছে ওইখানে প্রচুর পোলাপান ক্লাস দেখতেছে, ভয়ানক ভিউ আসতেছে, সবাই ওইখান থেকে রেগুলারলি কিন্তু ক্লাসগুলো করে নিচ্ছে। তো লাইভে সবসময় থাকা, যে আসলে আমি বলবো যে লাইভে সবসময় থাকতে হবে, বাট তোমরা জানো কি এটার অ্যাকচুয়াল উদ্দেশ্য আসলে লাইভ রেখে দেওয়া না, এটার অ্যাকচুয়াল উদ্দেশ্য আসলে প্লেলিস্ট ক্রিয়েট করা, এবং যেইটা বছর বছর যাবে এবং ছেলেপান এটা দ্বারা আসলে উপকৃত হবে। আমি কিন্তু খুব ডিটেলসে ভেঙে ভেঙে সব কিছু পড়াচ্ছি। ভাইয়া লাস্টের এক্সাম্পলগুলোকে আমরা নোট করবো? এত নোট করার কিছু নাই, মানে যেটা আমরা লিখছি ওইটা ওইটা এনগ্রেভিং করতে পারো, বাট আর বাকি যে জিনিসপত্রগুলো আছে ওগুলো তো তুমি জাস্ট মাথায় রাখলেও চলবে, বাট নোটটা যেন স্ট্যান্ডার্ড এবং সুন্দর হয়। ওকে ফাইন। তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা এই সম্পর্কগুলো জেনে ফেলছি। এবং রুদ্রতাপীয় প্রক্রিয়াতে কিন্তু চাপ, আয়তন, তাপমাত্রা এগুলো প্রত্যেকটা চেঞ্জ হয়। মনে রাখবা, রুদ্রতাপীয় প্রক্রিয়াতে চাপ, আয়তন, তাপমাত্রা, চাপ, আয়তন, তাপমাত্রা এই তিনটাই পরিবর্তন হয়। এরা পরিবর্তনশীল, শুধুমাত্র তাপ শক্তির আদান প্রদান হয় না, বাট এরা পরিবর্তনশীল, এরা পরিবর্তনশীল, এরা পরিবর্তনশীল, এরা পরিবর্তনশীল, এরা পরিবর্তনশীল। এখন এদের সম্পর্কগুলো আমরা দেখব। আমরা এখন রুদ্রতাপীয় প্রক্রিয়ায় চাপ, আয়তন, তাপমাত্রার সম্পর্ক দেখব। রুদ্রতাপীয় প্রক্রিয়াতে চাপ, আয়তন এবং তাপমাত্রা এর সম্পর্ক, এদের যে পরিবর্তনশীল সম্পর্ক সেইগুলো আমরা এখন দেখব, সেইগুলো আমরা এখন দেখব। বাট এটা দেখার আগে আমাদের একটা টার্ম সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। ওকে, আমরা সম্পর্ক তিনটা ডিরেক্টলি দেখে ফেলবো, সম্পর্কটা ডিরেক্টলি দেখে ফেলবো। এইগুলো অনেক কিছু ক্যালকুলেশন করে এই সম্পর্ক ডিরাইভ করা যায়। হ্যাঁ, বেহুদা জিনিসপত্র দেখার কোনো মানে নাই, তো ওটা আমরা দেখবো না। যেটা ইম্পর্টেন্ট সেটা দেখবো। টার্ম বাই টার্ম আমি সবই দেখাবো, ক্লাস বাই ক্লাস। দেখো এবার আমাদের একটা টার্মের সঙ্গে পরিচিত হতে হবে, সেটা হচ্ছে এটা গামা। হ্যাঁ, গামাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবকদ্বয়ের অনুপাত। গামা নামে একটা টার্ম আছে যেটা এখানে লাগবে, এটাকে আমরা বলবো মোলার গ্যাস ধ্রুবকদ্বয়ের অনুপাত। মোলার গ্যাস ধ্রুবকদ্বয়ের, মোলার গ্যাস ধ্রুবকদ্বয়ের, মোলার গ্যাস ধ্রুবকদ্বয়ের, মোলার গ্যাস ধ্রুবকদ্বয়ের অনুপাত, মোলার গ্যাস ধ্রুবকদ্বয়ের অনুপাত, মোলার গ্যাস ধ্রুবকদ্বয়ের অনুপাত। গামাকে আমরা বলবো মোলার গ্যাস ধ্রুবকদ্বয়ের অনুপাত। ওকে ফাইন। তাহলে মোলার গ্যাস ধ্রুবকদ্বয় কি কি? মোলার গ্যাস ধ্রুবকদ্বয় হচ্ছে এটা, মনে করবা গামা ইকুয়ালস টু সিপি বাই সিভি। এখন সিপি সিভি কি এটা তো জানা দরকার, তাই না? এই যে তোমরা সিপি দেখতে পাচ্ছ, সিপি কে বলবা হচ্ছে গিয়া
স্থির চাপে স্থির চাপে স্থির চাপে স্থির চাপে মোলার গ্যাস ধ্রুবক, স্থির চাপে মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, এটাকে আমরা স্থির চাপে বলি, দ্যাটস ওয়াই সিপি, পি ফর স্থির চাপে, প্রেসার। ওকে ফাইন। নিচে যেটা দেখতেছো এই যে পিভি, এটা দেখি সবাই বুঝতেছো, পি সিভি, সিভি দ্বারা কি বোঝায়? স্থির আয়তনে মোলার গ্যাস ধ্রুবক। সিভি এখানে ভি আছে মানে ভলিউম, তো বলতে পারবো স্থির আয়তনে, স্থির আয়তনে মোলার গ্যাস ধ্রুবক, স্থির আয়তনে, স্থির আয়তনে মোলার গ্যাস ধ্রুবক, স্থির আয়তনে মোলার গ্যাস ধ্রুবক, স্থির আয়তনে মোলার গ্যাস ধ্রুবক। ওকে, এগুলো আগে জাস্ট জেনে নাও, তারপরে আমরা আসতেছি। দেখো, সো স্থির চাপে মোলার গ্যাস ধ্রুবক এবং স্থির আয়তনে মোলার গ্যাস ধ্রুবক, এই দুইটা ধ্রুবকের যে অনুপাত সেটাকেই আমরা বলতেছি হচ্ছে গিয়া গামা, সেটাকেই আমরা বলি হচ্ছে গিয়া গামা। লাগবে এই সম্পর্কগুলোর ভিতরে, এটা লাগবে, এটা লাগবে যে। ওকে ফাইন। তো এখন ব্যাপারটা কি আসলে, মোলার গ্যাস ধ্রুবকটা কি? মোলার গ্যাস ধ্রুবকটা কি এটা একটু আমরা জানি। মোলার গ্যাস ধ্রুবককে আমরা সি দ্বারা প্রকাশ করি। দেখো, মোলার গ্যাস ধ্রুবককে আমরা সি দ্বারা প্রকাশ করি, সি ইকলস টু ডি কিউ বাই এন ডিটি, সি ইকলস টু ডি কিউ বাই এন ডিটি, সি ইকলস টু ডি কিউ বাই এন ডিটি। তো ব্যাপারটা এরকম, মনে করো এন মোল গ্যাসের তাপমাত্রা, এন মোল গ্যাসের তাপমাত্রা, এভাবে চিন্তা করো যে এন মোল গ্যাস আছে, এন মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়াইতে ডিকিউ পরিমাণ শক্তি লাগছে। মানে পয়েন্টটা তোমরা খুব সহজেই বুঝতে পারো। আমাদের কাছে কিছুটা গ্যাস আছে, ধরে নাও এখানে না কিছুটা গ্যাস আছে, এইখানে কিছুটা গ্যাস আছে। কতটুকু গ্যাস আছে? ধরে নাও এন মোল গ্যাস আছে। এখন এই এন মোল গ্যাসের তাপমাত্রা, এই এন মোল গ্যাসের তাপমাত্রা আমি ডিটি পরিমাণ বাড়াইলাম, তাহলে কি এখানে একটা তাপ শক্তি দিতে হয় না? তাপমাত্রা বাড়াইতে হলে তাপ শক্তি দিতে হয়, সেখানে একটা তাপ শক্তি আমরা দিছি, ডিকিউ পরিমাণ তাপ শক্তি দিছি এন মোল গ্যাসে, এবং তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়ছে। তাহলে বলো তো এক মোল গ্যাসের, তাহলে তোমরাই বলো, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে কতটুকু তাপ শক্তি লাগবে? এই যে ডিকিউ বাই এন ডিটি, নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, ডিকিউ বাই এন ডিটি, এটাকেই মোলার গ্যাস ধ্রুবক বলে, এটাকেই মোলার গ্যাস ধ্রুবক বলে। আশা করি সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে 1 মোল গ্যাস আছে, কোনো একটা জায়গায় জাস্ট 1 মোল গ্যাস আছে, ওই 1 মোল গ্যাসের তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াইছি। 1 মোল গ্যাস আছে, ওই 1 মোল গ্যাসের তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াইছি, তাতে যতটুকু তাপ শক্তি লাগছে, মানে সোজা কথা 1 মোল গ্যাসের তাপমাত্রা জাস্ট 1টা কেলভিন বাড়াইতে যতটুকু তাপ দিতে হয়, ওটাকে আমরা বলি হচ্ছে গিয়া গ্যাসের মোলার গ্যাস ধ্রুবক। এই যে দেখো, এই যে মোলার গ্যাস ধ্রুবক। তাহলে মোলার গ্যাস ধ্রুবকের সংজ্ঞা কি? মোলার গ্যাস ধ্রুবকের সংজ্ঞা হচ্ছে গিয়া 1 মোল গ্যাসের তাপমাত্রা, 1 মোল গ্যাসের গ্যাসের তাপমাত্রা, তাপমাত্রা, তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে, 1 কেলভিন পরিবর্তন করতে যে পরিমাণ তাপ লাগে, 1 কেলভিন পরিবর্তন করতে করতে যে পরিমাণ তাপ শক্তি দরকার হয়, যে পরিমাণ তাপ শক্তি দরকার হয়, তাপ শক্তি, তাপ শক্তি, যে পরিমাণ তাপ শক্তি, যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন, যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন, প্রয়োজন। ওকে ফাইন, প্রয়োজন। ফাইন। তাইলে মোলার গ্যাস ধ্রুবককে আমরা সবাই বুঝে ফেলছি যে গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যতটুকু তাপশক্তি লাগে বা যত জুল তাপশক্তি লাগে। এখন এটা তো বুঝতেছো, তাপ দিলে না গ্যাসে যখন তুমি তাপ দিবা, গ্যাসে যখন তুমি তাপ দিবা, তার চাপ এবং আয়তন দুইটাই না পরিবর্তন হবে। আমরা এটা সবাই জানি, গ্যাসের চাপ দিলে তার তাপ এবং আয়তন দুইটাই পরিবর্তন হয়, তার চাপ এবং আয়তন দুইটাই পরিবর্তন হয়। গ্যাসে যখন আমরা চাপ দেই তখন তার চাপ এবং আয়তন দুটোই পরিবর্তন হয়। তাইলে আমরা বুঝতেই পারতেছি যে দুইটা পরিবর্তন একত্রে হইলে এই টার্মটাকে স্পেসিফাই করা ডিফিকাল্ট। তো তখন কি করে? দুইভাবে এক্সপেরিমেন্টটা করে। এক ক্ষেত্রে এটা করে চাপরে স্থির রাখে, গ্যাসের চাপকে স্থির রেখা, তারপরে 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়ায়, তখন আমরা সেটাকে বলি স্থির চাপে মোলার গ্যাস ধ্রুবক। আর যখন আয়তনকে স্থির রাখে তখন আমরা বলি স্থির আয়তনে মোলার গ্যাস ধ্রুবক। তাহলে এখানে আমরা এই সংজ্ঞা দুইটা এইটা একটু জেনে রাখি, এগুলো দরকার হয়। ওকে, সো আমরা সিপি কাকে বলবো?
আমরা সিপি কাকে বলবো? সিপি 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 সিপি। আচ্ছা, আমরা সিপি কাকে বলবো? স্থির চাপে মোলার গ্যাস ধ্রুবক, তাই না? তাহলে এখানে আমরা বলবো এটা সংজ্ঞাটা কি হবে? স্থির চাপে, স্থির চাপে, স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা, 1 মোল গ্যাসের তাপমাত্রা, 1 মোল গ্যাসের তাপমাত্রা, স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে প্রয়োজনীয় তাপ, পরিবর্তন করতে, পরিবর্তন করতে প্রয়োজনীয় তাপ, পরিবর্তন করতে প্রয়োজনীয়, 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 পরিবর্তন করতে প্রয়োজনীয় তাপ। মানে চাপ স্থির, সোজা কথা, এইখানে চাপ স্থির থাকবে, এখানে চাপের কোনো পরিবর্তন হবে না, এখানে চাপটা থাকবে স্থির। এরপরে আসি সিভিতে, এরপর আসি হচ্ছে গিয়া সিভিতে, এরপর সিভিতে, এরপর সিভিতে, এরপর হচ্ছে সিভিতে, এরপর হচ্ছে গিয়া সিভিতে। দেখো এখানে চাপ স্থির রেখে, যখন আমরা চাপ স্থির রেখে পরিবর্তন করব তখন হচ্ছে গিয়া আমরা বলবো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর সিবি কখন? যখন স্থির আয়তনে, স্থির আয়তনে, স্থির আয়তনে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই পুরো স্থির আয়তনে, মানে ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারতেছো, এই ক্ষেত্রে আমরা আর চাপ স্থির রাখবো না। প্রথম ক্ষেত্রে চাপ স্থির রাখছি, আয়তন পরিবর্তন হতে দিছি। পরের ক্ষেত্রে আমরা স্থির আয়তনে, স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা, 1 মোল গ্যাসের, স্থির আয়তনে 1 মোল গ্যাসের, স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা, 1 মোল গ্যাসের তাপমাত্রা, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে, 1 কেলভিন পরিবর্তন করতে, 1 কেলভিন পরিবর্তন করতে, পরিবর্তন করতে প্রয়োজনীয়, 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 প্রয়োজনীয় তাপ, প্রয়োজনীয় তাপ। ওকে, স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে প্রয়োজনীয় তাপ, এটাকে আমরা বলতেছি সিভি। এখন এইখানে একটা খুব কমন কোশ্চেন, এখানে খুব একটা কমন কোশ্চেন, খুবই জনপ্রিয় কোশ্চেন, খুবই জনপ্রিয় কোশ্চেন। সিপি আর সিবির মধ্যে কে বড়? সিপি সিবির মধ্যে কে বড়? বলো 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 বলো, এই কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, এই সিপি সিবির মাঝে কে বড়? সিপি সিবির মাঝে বড়টাকে, সিপি সিবির মাঝে বড়কে জানো তোমরা? তোমরা কি জানো সিপি সিবির মাঝে বড়কে? আমি জানি। দেখো এই যে আমার থেকে শুনো, সেটা হচ্ছে যে সিপি সিবির মাঝে, সিপি আর সিবির মাঝে, সিপি আর সিবির মাঝে সিপিটা সিবি এর থেকে বড়। কেন বড়? দ্যাটস দ্য কোশ্চেন, যে কেন বড়? সিপি এবং সিবি এর মাঝে সিপিটা সিবি এর থেকে বড়, সিপি সিবি এর থেকে বড়, সিপি সিভি এর থেকে বড়, সিপি সিবি এর থেকে বড়। এখন সেটা কেন বড়? দ্যাটস দ্য কোশ্চেন, যে কেন এটা হয়, কেন এমন হয়, তাই না? কেন এমন হয়? সিপি সিপি সিপি, এটা একটু জানতে হবে। তো সিপিটা কেন সিবি এর থেকে বড়? মনে রাখবা যে, মনে রাখবা যে সিপিটা সিবি এর থেকে বড় এই কারণে, দেখো তুমি যখন এভাবে দেখো, তুমি যখন স্থির চাপে এভাবে খেয়াল করো, যে এই 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 সূত্র থেকে হয়ে যাবে, এই 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 মনোযোগ মনোযোগ, এইগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ফান্ডামেন্টাল থেকে আমি এইগুলো পড়াচ্ছি, এগুলো কেউ তোমাকে ভালোবেসে পড়াবে না শোনা। তো সবাইকে বলবো যে এইটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে ফাইন, দেখো সিপি সিবি, এইবার এইবার খেয়াল করো কেন এটা বড়। এইটা হচ্ছে স্থির চাপে, তো আমরা এটা খেয়াল করছি, সি মানে ডি কিউ বাই এন ডিটি। ওকে, সিপি মানেও তাই, সিভি মানেও তাই, দুইটার ক্ষেত্রে সূত্র দেখতে একই রকম, দুইটার ক্ষেত্রে সূত্র দেখতে একই রকম, শুধুমাত্র এইটার ক্ষেত্রে আমরা চাপ স্থির রাখছি, এটাতে চাপ স্থির, এটাতে চাপ স্থির, এটাতে চাপ স্থির, আর এটাতে হচ্ছে গিয়ে আয়তন স্থির, আয়তন স্থির। দুই অবস্থাতেই আমরা গ্যাসের তাপ শক্তি দিছি। দেখো নিচের টার্ম দুইটার ক্ষেত্রেই কিন্তু একই, এই যে এনডিটি, এনডিটি, এখানেও এনডিটি, এখানেও এনডিটি। তার মানে সিপি সিবির মধ্যে কে বড়, এটা ডিপেন্ড করতেছে এর ডিকিউ এর উপরে। যার ডিকিউ বড় হবে, যার তাপের আদান প্রদান বেশি হবে, তার মানও বেশি হবে, তার মানও বেশি হবে। এবার চিন্তা করে দেখো তো, স্থির চাপে আমি যখন একটা জিনিসের চাপ স্থির রাখি, তখন কি সেখানে
তাপ শক্তির পরিবর্তন ডিকিউ ইকুয়ালস টু আমরা জানি ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো খেয়াল করো, দেখো তো এখানে কি আমরা একটা কাজ পাবো না? হ্যাঁ, পিডিভি, এখানে কিন্তু আমরা একটা বাহ্যিক কাজ পাবো। চাপ স্থির থাকলেও দেখো এই চাপটা কিন্তু স্থির, এই চাপটা স্থির, বাট আয়তনের তো পরিবর্তন হচ্ছে। এখানে আয়তন তো বাড়তে পারবে, এখানে চাপ স্থির বটে, বাট আয়তন তো আর স্থির না। তার মানে বুঝতেছো এখানে কিন্তু একটা কাজ হবে। তার মানে এখানে একটা বাহ্যিক কাজ আছে, এখানে একটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আছে। তার মানে এটাই হচ্ছে গিয়া তার মোট তাপ শক্তির পরিবর্তন। কিন্তু স্থির আয়তনে কিন্তু মারা খেয়ে গেছে, মানে স্থির আয়তনে কিন্তু প্যারা হয়ে গেছে। কিভাবে? দেখো ডিভি ইকলস টু জিরো, ডিভি ইকলস টু জিরো। তাহলে আমরা এখান থেকে এটা কি সবাই জানি না যে ডিকিউ ইকলস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, আর ডিডাব্লিউ এখানে কত হবে? জিরো হবে, কারণ আমরা জানি ডিভি যদি জিরো হয় তাহলে ডিডাব্লিউ ইকলস টু পিডিভি। সো ডিবি তো জিরো, আয়তন তো স্থির, তার মানে এখানে কোনো বাহ্যিক কাজ নাই। তাহলে দেখো 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 ডিকিউ ইকলস টু ডিইউ। আরে অদ্ভুত তো, এটা তো অনেক ছোট। দেখো এটা তো অনেক এই তো, এটা তো অনেক ছোট, কিন্তু এটা অনেক বড়। দেখো এখানে ডিইউও আছে, ডিডাব্লিউ আছে, আর এখানে শুধুমাত্র ডিইউ আছে। তার মানে কে বড়? আমরা দেখতেছি যে স্থির চাপে হচ্ছে গিয়া তাপ শক্তির পরিবর্তন বেশি হয়, এখানে একটা বাহ্যিক কাজও হয়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও হয়, আর এখানে শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়। তার মানে আমরা যেটা বুঝে গেছি যে এইটা ডি কিউ বড় স্থির চাপে। তাহলে ডি কিউ যদি বড় হয়, নিচে তো সেম সবার, তাহলে ডি কিউ যদি বড় হয় তাহলে ডেফিনেটলি আমাদের এই সিপিটা বড়। তার মানে সিপি বড়, কারণ স্থির চাপে বাহ্যিক কাজ হয়, স্থির আয়তনে বাহ্যিক কাজ হয় না, এই জন্য ডিকিউ ছোট। তার মানে বুঝতে পারছি খ নাম্বারে আসবে এই ব্যাখ্যা, খ নাম্বারে আসবে, তখন সবাই পারবে তো? এখান থেকে ব্যাখ্যা দিবা, এই জাস্ট আমি যা লিখছি তাই লিখে দিবা এভাবে করে, যে স্থির চাপে যখন তাপ শক্তির আদান প্রদান হয় তখন সেখানে বাহ্যিক কাজও পাই, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও পাই, বাট স্থির আয়তনে আমরা বাহ্যিক কাজ শূন্য। তার মানে বুঝতেছি এখানে শুধুমাত্র তাপ শক্তির আদান প্রদান পাই। তার মানে সিপি থেকে সিবি বড়, সিবি বড়। এবং কতটুকু বড় এটাও মাথায় রাখবা। কতটুকু বড়? এই সিপি থেকে সিবি বিয়োগ করলে আর পাই, আর তো আমরা সবাই জানি মোলার গ্যাস ধ্রুবক 8.316 জুল পার ক্যালভিন পার মোল, জুল পার ক্যালভিন পার মোল। তো এটাও মনে রাখবা, ছোটো ছোটো এমসিকিউর জন্য লাগবে। এটাও মনে রাখবা, ছোটো ছোটো এমসিকিউর জন্য লাগবে। সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর। এদের একক কি হবে? এইখান থেকে কিন্তু আমরা এককগুলো দেখছি। দেখো এই উপরেরটা একক হচ্ছে গিয়ে জুল, আর নিচে এটা মোল, এটা হচ্ছে ক্যালভিন। মানে এদের সবার একক কিন্তু জুল পার মোল পার ক্যালভিন। এটার এককও জুল পার ক্যালভিন পার মোল, একই কথা তাই না? জুল পার ক্যালভিন পার মোল। দেখো এই যে এই ডিকিউর একক জুল, এনের একক মোল, আর ডিটি এর একক হচ্ছে গিয়া ক্যালভিন, জুল পার ক্যালভিন পার মোল। এটারও তাই, জুল পার ক্যালভিন পার মোল, জুল পার ক্যালভিন পার মোল। এবং এদের বিয়োগফলটা আর হয়, মোলার গ্যাস ধ্রুবক যেটা আমরা দেখছিলাম না, এদের বিয়োগফলটা তার সমান হয়ে যায়, এবং আমরা দেখছি যে গামা, এই যে কি বলে, আমরা দেখছি এই সিপি বাই সিভি ইকুয়ালস টু গামা, এদের অনুপাতকে আমরা বলতেছি গামা। তাহলে গামার মান সবসময় একের থেকে বড়। চিন্তা করে দেখো, গামা অলওয়েজ একের থেকে বড়, গামা অলওয়েজ একের থেকে বড়, গামা সবসময় একের থেকে বড় হয়, গামা সবসময় ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড। এই যে দেখো আজকে আমি পড়াচ্ছি বেশি, কথা একটু কম বলতেছে আজকে ক্লাস, আমি দেখতেছি পোলাপান কি শুধু কি আমার গল্পে গুজবে মেতে আছে নাকি। তো যাই হোক, ছেলেপান কিন্তু দেখা যাচ্ছে যে আজকে যারা সলিড স্টুডেন্ট তারাই ক্লাসে আসো, যারা সলিড আজকে তারা ক্লাসে আসো, কারণ হচ্ছে গিয়ে পড়ানোর থেকে যারা সলিড তারা খুবই জোস। হ্যাঁ, তারাই জীবনে সফল হবে। দুনিয়াতে আমরা সবাই সফল হতে চাই, কিন্তু সবাই কি সফল হই? সবাই সফল হই না। একটা কথা আছে না, আমি যদি এখন তোমাদেরকে বলি কে কে আছো ক্লাসরুমে সফল হতে চাও, সফল হতে চাও, আমি জানি এখানে একজন স্টুডেন্টও নাই যে বলবা ভাইয়া আমি না সফল হতে চাই না। ইজ দেয়ার এনি? এখানে কেউ আছো? কেউ নাই। সবাই বলবা যে সফল আমরা সবাই হতে চাই, কিন্তু সবাই কেন সফল হই না? 100% মানুষ দুনিয়াতে সফল হতে চায়, 100% মানুষ দুনিয়াতে সফল হতে চায়, কিন্তু 100% মানুষ দুনিয়াতে সফল হয় না, 100% মানুষ দুনিয়াতে সফল হয় না। দ্যাটস ভেরি ব্যাড। মানুষ চায় কিন্তু হয় না। কেন হয় না? তার কারণ খুব সিম্পল। মানুষ চায় 100% সফল হতে, বাট সফল হয় না। তার সব থেকে বড় কারণ হচ্ছে গিয়া
চাইলেই সফল হওয়া যায় না, সেখানে পরিশ্রম করতে হয়। শুধুমাত্র 2% মানুষ দুনিয়াতে, এটাও বেশি বলছি, 2% মানুষ হচ্ছে দুনিয়াতে সফল হয়, জাস্ট 2% মানুষ দুনিয়াতে সফল হয়। তাহলে সবাই চায়, সবাই পায় না, তাই না? সবাই চায়, সবাই পায় না। তো এই জায়গাটাতেই আমি আসলে সবাইকে বলবো যে এই বাস্তবতাটা আমাদেরকে মেনে নিতে হবে, তাই না? বাস্তবতাটা আমাদেরকে মেনে নিতে হবে। খুব কম মানুষজনই লাইফে আসলে সাফল্যটাকে পায়। তো এই যে 2%, তাদের মাইন্ডসেটটা কি, এটা আমাদের সবার বুঝতে হবে, যে তাদের মনে কি চলে, তাদের মাইন্ডসেট কি, তাদের মনটা কীরকম, এইটা আমাদের বুঝতে হবে। তাদের মতো হলেই সফল হওয়া যাবে, কিন্তু এই জিনিসটাই না মেজরিটি আমরা বুঝি না। আমরা এই জিনিসটাই মেজরিটি বুঝি না। আমরা রিয়েল রিজন, আমি চাই না ভাই সফল হতে, একদিন তো মরেই যাব, সফল হয়ে কি হবে? সোহাগ বলছো মজা করার জন্য, জাস্ট টু মেক ইউর সেলফ কুল, এটা তুমি লিখছো, তাই না? অনেকে বলে না যে আমি কোনো ভয় পাই না। তোমাদের এই গল্পটা বলি, যে গল্প না, এরকম যে খুব সাহসী বীর পুরুষ গেছে বনে, খুব সাহসী বীর পুরুষ বনে গেছে, জঙ্গলে। জঙ্গলে যাওয়ার পরে দৌড়ায় ছুটে আসছে, আইসা বলতেছে, দোস্ত আমি তো সুন্দরবনে গেছিলাম, যে এত 5টা বাঘ দেখছি, 5টা রয়্যাল বেঙ্গল টাইগার দেখছি। তো তো দোস্ত সবাই তো, আরে সিরিয়াসলি দোস্ত তুই রয়্যাল বেঙ্গল টাইগার দেখছিস 5টা? হ্যাঁ আমার সামনেই ছিল। তো তখন তখন অন্য বন্ধু বলছে, আসলে দোস্ত তাহলে তোকে খায় নাই, তোকে খায় ফেলবার কথা না? তো পরে প্রথমে ও শিকার যেতে যাচ্ছে না, যে 5টা 5টা বলছে যে ও ওদের সঙ্গে ফাইট করছে, বলছে না আমি তোদের সঙ্গে ফাইট করছি। তখন আসলে অন্য বন্ধু বলতে, 5 জনের সঙ্গে তুই একলা পারলি? রয়্যাল বেঙ্গল টাইগার একটার সঙ্গে তো পারা যায় না, 5 জনের সঙ্গে পারছি, 5 জন ছিল না, 1 জন ছিল। তারপর বলছে আচ্ছা ঠিক আছে, একজন যে ছিল তো কিভাবে ইন্টারাকশনটা হইলো, কেমনে তোদের দেখা হইলো? তখন ও বলতেছে, এই আমি আসলে যাচ্ছিলাম জঙ্গলে, হঠাৎ করে দেখি যে জঙ্গলে একটা জায়গা থেকে একটা বাঘ চলে গেছে। এখন বলছে তুই যে বাঘ চলে গেছে এটা কেমনে শিওর হইলি? তো বলতেছে যে আমি যখন ওখানে হাঁটতেছিলাম দেখি কি একটা জায়গায় পাতা নড়তেছে। তো এখন দোস্ত বলতেছে তাতে কি হয়েছে? বলতেছে ওই বন্ধু যে পাতা যেহেতু নড়তেছে তাহলে ডেফিনেটলি ওর পেছনে বাঘই ছিল। তো এই যে গল্পটা, এই গল্পটা এই কারণেই আমি তোমাদেরকে বলা, যে এই কারণেই বলা, এই যে সাহসী পুরুষ যে পাতা নড়ছে মানে ওখানে বাঘ আছে। তো ব্যাপারটা এরকম না, ওই যে সোহাগ জাস্ট টু বি কুল, তুমি অনেক কিছু বলতেছো, যাই হোক এবার আমরা এখানে চলে আসি। এই জায়গাতে আমি যেটা বলতে চাচ্ছি যে 2% মানুষ সফল, কিন্তু আমরা সবাই সফল না। কিন্তু সবাই তো সফল হতে চাই, কেন আমরা সবাই সফল হতে পারি না? তার কারণ খুব সহজ, তার কারণ খুবই সহজ। আমরা যে কোনো যে কোনো ঘটনার কজ অ্যান্ড ইফেক্ট বলে একটা ব্যাপার আছে, তাই না? যে একটা কিছু ঘটলে তার একটা কারণ আছে, একটা কিছু ঘটলে তার একটা কারণ আছে। সো আমরা অ্যাকচুয়াল কারণ কখনোই বুঝি না, আমরা সবাই সারফেস কল করি, আমরা অলওয়েজ সারফেস কল করি, আমরা উপরে উপরে হাতড়াই, আমরা গভীরে ডিপ ডাইভ করি না, আমরা গভীরে যাই না, তাই না? গভীরে আমরা খুবই কম যাই, তাই না? সারফেস কল করলে কিন্তু এটা কিন্তু ভয়ানক সমস্যা। টাইটানিক ডুবছিল কিসের জন্য? দেখো, টাইটানিক যখন আসলে চলতেছিল তখন তারা একটা আইসবার্গ দেখে, তারা একটা আইসবার্গ দেখে, একটা মাথা দেখে, এই যে আইসবার্গ, তাই না? আইসবার্গ বা একটা আইসের মাথা দেখে। তো যখন এই শিপটা চলতেছে তখন এই আইসের মাথাটা দেখে, এই আইসের মাথাটা দেখে তারা আসলে অতটা শঙ্কিত হয় না। টাইটানিক দেখছো না? টাইটানিক তো সবাই দেখছি, রাইট? আরে সেরা একটা মুভি টাইটানিক, দেখলে কেমন যেন একটা ভিতর থেকে একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয়, তাই না? তো এবার আমি যেটা বলছিলাম, তো দেখো যে টাইটানিক যখন চলতেছিল তারা কিন্তু এখানে একটা আইসবার্গ দেখছিল, তারা এখানে একটা আইসবার্গ দেখে, তাই না? আইসবার্গ দেখে এটাকে তারা কি মনে করে, যে ছোট কিছু একটা, ছোট্ট একটা আইস, দূর এটা ঘুরলে কি আর না ঘুরলে কি, এটার সঙ্গে তো ধাক্কা লাগলে এমনি ওটা ভেঙে যাবে, সরে যাবে। বাট তারা জানতো না, তারা জানতো না যে এর নিচে, এই সমুদ্রের নিচে বিশাল বড় বরফ খণ্ড আছে, তার খালি মাথাটাই তারা দেখতেছে, তাই না? যখন বাড়ি লাগবে ওটা অনেক শার্প, তখন এত বড় জাহাজ সেটাও ডুবে যাবে, তাই না? তো আমরা যদি সারফেস কল করি, তাহলে উপরের অংশ দেখি, পৃষ্ঠের অংশ, তাহলে তো মনে হবে ছোট্ট একটা ব্যাপার। বাট ভিতরে যা কিছু আছে আইসবার্গে সেটা তো অনেক গভীর, সেটা তো জাহাজের থেকেও বড়। তো বুঝতে হবে, এখানে বুঝতে হবে যে আমরা যদি সারফেস কল করি তখন কখনো আমরা ডিপ নলেজটা পাবো না। তো এটা এই জন্য বলতেছি যে 2% মানুষ যারা সফল, তারা রিয়েল রিজনটা জানে, তারা রিয়েল রিজনটা জানে কোথায় কাজ করতে হবে, তারা ডিপ ডাইভ করে, গভীরে জানে। এটা গান আছে না, আরো গভীরে যাও, আরো গভীরে যাও। ওকে, সো অনেক গভীরে যেতে হবে। তো এটা কেন বলতেছি, লেটস একটা গাছের পাতা মরে যাচ্ছে, একটা এক্সাম্পল দিলে তোমরা এটা বেটার রিলেট করতে পারবে। মনে করো একটা গাছের পাতা মরে যাচ্ছে। সো আমরা যারা বিগিনার্স, আমরা যারা আসলে বিগিনার্স, অনজ্ঞ, তারা কি মনে করব, তারা কি মনে করব, তারা কিন্তু এরকম কিছু একটা মনে করবো, আচ্ছা গাছের পাতাটা মরে যাচ্ছে, গাছের পাতাটা মরে যাচ্ছে, তাহলে আমরা যেটা মনে করব সেটা হচ্ছে গিয়া যে
এইখানে বোধহয় পোকা হয়েছে, তো আমরা না এখানে স্প্রে করি, আমরা তখন এখানে স্প্রে করি, যেখানে স্প্রে করলে গাছের পাতা পোকাগুলো মরে যাবে। তাতে কি গাছ বাঁচে? তাতে কিন্তু গাছ বাঁচে না। অ্যাকচুয়ালি তুমি গাছের পাতায় স্প্রে করবা, কদিন পরে দেখবা যে আবার অন্য নতুন পাতা হয়েছে, ওগুলো মরে যাচ্ছে। তো তোমাকে আগে খুঁজে বের করতে হবে এর কারণটা কোথায়, রুটসটা কোথায়, এর কারণটা কোথায়। তুমি দেখলা যে নিচে এখানে একটা পিঁপড়ার বাসা আছে, এই পিঁপড়ার বাসা থেকে পিঁপড়াগুলো এসে গাছের পাতাগুলো খাইতেছে। তোমাকে এই পিঁপড়ার বাসাটা এখান থেকে হটাই দিতে হবে, সরাই দিতে হবে, তাইলে পাতায় স্প্রে করা লাগবে না, ওই গাছটা বেঁচে যাবে। তাহলে দেখো, আমরা যারা বিগিনার মাইন্ড তারা মনে করি যে এই জায়গাতেই কারণ, গাছের পাতায় পোকা, ওইখানেই আমরা অ্যাকশন নেই, মানে সারফেসেই আমরা অ্যাকশন নেই। বাট অ্যাকচুয়াল রিজন কিন্তু আরো ডিপ ডাইভে, আরো ভিতরে, গভীরে, গোড়ায়। ঠিক তেমন করে আমি অনেকগুলো এক্সাম্পল দিতে পারবো যে কারণ থাকে অনেক গভীরে। মনে করো একটা পুকুরে অনেক কচুরিপানা জমেছে, আমরা যারা বিগিনার্স, আমাদেরকে যদি বলা হয় ক্লিন ইট, আমরা কি করব? নেমে কচুরিপানা উঠানো শুরু করব, সারফেসের লেভেলে কাজ করব। উপরে আছে সরাই দিলাম, হয়ে গেল। বাট আমি পরিষ্কার করে 2 সপ্তাহ পরে দেখবো আবার পুকুরে তার থেকে বেশি কচুরিপানা হয়েছে, আবার আমি নেমে ওইখান থেকে কচুরিপানা উঠাবো। তাতে কি আসলে কোনোদিন পুকুরটা পরিষ্কার থাকবে? থাকবে না, আবার কচুরিপানা হবে। আমাদেরকে খুঁজে বের করতে হবে, এক্সপার্ট মাইন্ড যারা তারা এটাই করবে, সেটা হচ্ছে কচুরিপানাটা আসে কোত্থেকে, ওই নালাটা আগে খুঁজে বের করবে, ওই নালাটা বন্ধ করে দিবে, এরপরে কচুরিপানা পরিষ্কার করা লাগবে না, পুকুর এমনিই পরিষ্কার হয়ে যাবে। সো এই যে আমি বলতেছি যে রিজন সবসময় অনেক গভীরে থাকে, আমরা উপরে খুঁজি। সো অ্যাকচুয়াল কারণ আমরা মেজরিটি ধরতে পারি না। এখন লাইফে সফল তো 100% মানুষ হতে চায়, বাট 2% হতে পারে, কজ তারা কারণটা ধরতে পারে, অ্যাকচুয়াল রিজনটাকে তারা রিজনিং করতে পারে বা ধরতে পারে। তো এখন সেই মানুষটা তোমাদেরকে হতে হবে। এখন সেই মানুষটা হতে হলে লেটস আমরা পড়ালেখা করতে সাকসেসফুল হতে চাই, আমি যদি ডিপ লার্নিং না করি তাহলে কখনো সফল হতে পারবো? জিন্দেগিতেও পারবো না। আমাদেরকে পড়ালেখার গভীরে যেতে হবে, গভীরে যাও, আরও গভীরে যাও। ওকে ফাইন। তো এখন এই যে গভীরে যেতে হবে, সেজন্য আমাকে পড়াতে দিতে হবে। আমি তোমাদেরকে মোটিভেট করতে পারি, আমি তোমাদেরকে অনেক গল্প বলতে পারি, এবং সেটা আমি বলবোও বটে, ঠিক আছে। বাট যখন পড়বো তখন আই নিড ফুল সাপোর্ট, একদম অ্যাকুরেট কথা, তোমাদের ফুল সাপোর্টটা থাকতে হবে। কারণ আমি তোমাদের জন্য পড়াচ্ছি এবং তোমাদের ফুল সাপোর্টটা আছে। তোমরা প্রচুর এনজয় করো, প্রচুর পজিটিভ পার্টিসিপেট করো, এবং আমি খুব হ্যাপি হয়ে যাই, আমি খুব হ্যাপি হয়ে যাই। তোমাদের এটা ধরে রাখতে হবে, 1 মাস শেষ করতে পারো। ওকে ওকে, ভাইয়া আজান দিছে, হ্যাঁ ওকে ভাইয়া। বলবিদ্যা, বলবিদ্যা কি রমজানে শেষ হবে? বলবিদ্যা পুরোটা রমজানে শেষ হবে না, বলবিদ্যা পুরোটা রমজানে শেষ হবে না, ওখানে অনেকগুলো ক্লাসে আমাদের চলতেছে, পুরো রমজানে শেষ হবে না। যেহেতু তোমরা বন্ধ চাও, আমার প্রবলেম ছিল না, বলবিদ্যা পড়াই দিতে পারতাম তোমাদেরকে পুরোটাই, ঈদে বন্ধ দিতাম না, ঈদের দিনও ক্লাস করতাম, আসো পোলাপান ঈদের দিন না, ঈদের দিন ক্লাস করা যাবে না। যাই হোক, তো দেখো আমরা যেখানে ছিলাম যে এই আজান দিচ্ছে, এখনই আমরা শেষ করবো। হ্যাঁ, আমরা এটা এটা আমরা ছিলাম যে গামা গ্রেটার দেন 1, গামা যেহেতু সিপি সবসময় বড়, গামা সবসময় হচ্ছে গিয়া 1-এর থেকে বড় হবে, সিপি তো সিবি এর থেকে বড়। তো এইগুলো আমরা জানলাম। এখন সমস্ত প্রক্রিয়া জাস্ট 3টা সূত্র লিখবো, শেষ। 3টা সূত্র লিখবো, শেষ। 3টা সূত্র লিখবো, শেষ। আর মাত্র 2 মিনিট। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভিটি এর সম্পর্ক, এদের সম্পর্ক, হ্যাঁ এদের সম্পর্ক, জাস্ট 3টা সূত্র লিখবো আজকের ক্লাসে, তাইলে আমাদের যতটুকু উপজীব্য ততটুকু পড়ে ফেলছি। নেক্সট ক্লাসের পর থেকে শুরু হবে, হ্যাঁ নেক্সট ক্লাসের পর থেকে শুরু হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভিটি এর সম্পর্ক। তো দেখো যে, দেখো যে এই 3 জনের জোড়ায় জোড়ায় সম্পর্ক, তাহলে সম্পর্ক হবে 3টি, 3 জনের জোড়ায় জোড়ায় সম্পর্ক, তাই না? 3 জনের জোড়ায় জোড়ায় সম্পর্ক 3C2, তার মানে হচ্ছে 3টা হবে। ফাইন। তো দেখো প্রথমে চাপ এবং আয়তনের সম্পর্ক, চাপ এবং আয়তনের সম্পর্ক, প্রথমে চাপ এবং আয়তনের সম্পর্ক। মনে রাখবা চাপ আয়তনের সম্পর্ক হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা, গামা তো আমরা চিনে ফেলছি, মোলার গ্যাস ধ্রুবক দ্বয় অনুপাত, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। মনে রাখবা চাপ আয়তনের সম্পর্ক রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো বুঝতেই পারতেছো, এটা হচ্ছে চাপ, এটা হচ্ছে আয়তন, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখান থেকে এই কথা বলা যাবে, যদি কনস্ট্যান্ট হয় P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V টু দি পাওয়ার গামা, কোয়াইট কমন সেন্স। যেহেতু এটা কনস্ট্যান্ট, তার মানে আদিতে চাপ আয়তনের পিভি টু দি পাওয়ার গামা, শেষে চাপ আয়তনের পিভি টু দি পাওয়ার গামা, এরা সবাই কনস্ট্যান্ট। তো এটা আমরা বুঝে ফেলছি, এটা গেল একটা সম্পর্ক। এরপর দ্বিতীয় সম্পর্ক, দ্বিতীয় সম্পর্ক হচ্ছে গিয়া আমরা আয়তন এবং তাপমাত্রার সম্পর্ক নিব,
আয়তন এবং তাপমাত্রার সম্পর্ক। আয়তন এবং তাপমাত্রার সম্পর্ক হচ্ছে গিয়া টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস কনস্ট্যান্ট। টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু কনস্ট্যান্ট। টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু কনস্ট্যান্ট। টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওকে, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে এটাকে আমরা লিখতে পারবো টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু টি টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। ওকে, ইকুয়ালস টু কনস্ট্যান্ট। যদি কখনো তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক চায় তাহলে এটা ইউজ করে দিবা, হয়ে যাবে। এটা ইউজ করে দিবা, হয়ে যাবে। এরপরে আসো, এটা মনে রাখবে, এটা খুব চমৎকার। এটা হচ্ছে চাপ এবং আয়তনের গুণফল। এবার চাপ এবং তাপমাত্রা, চাপ এবং তাপমাত্রার সম্পর্ক, চাপ এবং তাপমাত্রার সম্পর্ক। এটা হচ্ছে গিয়া পি টি টু দি পাওয়ার গামা অন মাইনাস গামা ইকুয়ালস কনস্ট্যান্ট, ইকুয়ালস কনস্ট্যান্ট। ওকে, এই যে এইটা দেখো, তোমাদের বইয়ে এটা একটু ডিফারেন্টভাবে লেখা আছে, বাট এইটা যে কথা ওইটাও সেই কথা। এটা হচ্ছে কি পি টি টু দি পাওয়ার গামা অন মাইনাস গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা একটু বড় না, এটা মনে রাখতে সমস্যা হয়। এইটার জন্য তোমরা মনে রাখবা পাটালি গুড় 1 গ্রাম, পাটালি গুড়, পাটালি 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 গুড় 1 গ্রাম, পাটালি গুড় 1 গ্রাম, পাটালি গুড় 1 গ্রাম, পাটালি গুড় 1 গ্রাম। আচ্ছা, পাটালি গুড় 1 গ্রাম দিয়ে কিভাবে মনে রাখবা? দেখো, এই যে পাটালি গুড় 1 গ্রাম, পাটালি গুড় 1 গ্রাম এইভাবে, এই যে পিটি, পিটি দ্বারা বোঝাচ্ছি পাটালি, পাটালি, এই যে পাটালি, পাটালি মানে পিটি, গুড় গামা, এই যে দেখো গামা উপরে, এই যে গামা, পাটালি গুড় 1 গ্রাম, এই যে দেখো 1, এই যে 1, আর এই যে গ্রাম, এই যে গামা আরেকবার আসছে। সো পাটালি গুড় 1 গ্রাম, মনে রাখবা যে পাটালি গুড় 1 গ্রাম, এই যে পাটালি গুড় 1 গ্রাম। ওকে, ফাইন, নেমনিক। এটা ভুলে যায় অনেকে, মেজরিটি এটা ভুলে যায়, এই জন্য এটা। তো দেখো যে পাটালি গুড় 1 গ্রাম, এখান থেকে আমরা লিখতে পারবো যে, এখানে আমরা লিখতে পারবো যে P1 টু দি পাওয়ার গামা অন মাইনাস গামা ইকুয়ালস P2 টি টু দি পাওয়ার গামা অন মাইনাস গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তোমাদের বইয়ে এই সূত্রটা একটু ডিফারেন্ট ওয়েতে লেখা আছে। মানে আমি এটা কেন লিখছি, মেজরিটির সময় চাপ বের করতে বলে, চাপকে পাওয়ারলেস রাখছি। দেখো এখানে পাওয়ার আছে টি এর উপরে, তো পাওয়ার থাকলে তো এটা পাওয়ার আবার তম মূল করতে হয়, তো মেজরিটি অঙ্কে চাপই বের করতে চায় তখন এটা। আবার দেখো যে এই সূত্রটাই বইয়ে এটাকেই তো বর্গমূল করে দেওয়া, এটাতে এততম ঘনমূল করে দেওয়া যায়। এততম ঘনমূল করলে এটাকে এভাবে লেখা আছে টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। দেখো এখানেও কনস্ট্যান্ট, এখানেও কনস্ট্যান্ট। আমি যদি এততম মূল করি, যে গামা ডিভাইড বাই 1 মাইনাস গামাতম মূল, তাহলে টি এর পাওয়ার হয়ে যাবে 1 অততম মূল করলে। যেমন স্কোয়ারকে বর্গমূল করলে তো ওইটা পাওয়ারলেস হয়ে যায়, তাই না, 1 হয়ে যায় পাওয়ার, ওরকম। তো এটা হয়ে যাবে টি, আর এইটারই উল্টা পাওয়ারটা এটার উপরে চলে আসছে, দেখো 1 মাইনাস গামা বাই গামা চলে আসছে। আর কনস্ট্যান্টকে যতই তুমি বর্গমূল করো আর ঘনমূল করো, ধ্রুবককে যাই করো, সেটা তো আসলে ধ্রুবকই থেকে যাবে। ফাইন, তো বইয়ে আসলে এটা আছে সূত্র দেওয়া, একই কথা, এটা যা কথা এটাও সেই কথা। তো আমি জাস্ট তোমাদের কনফিউশন যেন ওখানে না হয়, পাটালি গুড় 1 গ্রাম দেখে সেটা বলে দিলাম। এবার জাস্ট এতটুকুই, ঠিক আছে? আশা করতেছি সবাই এটা আমরা বুঝে ফেলছি, তাই না? আশা করতেছি আমরা সবাই এটা বুঝিয়া ফেলেছি, আশা করতেছি আমরা সবাই এটা বুঝে ফেলছি, আশা করতেছি সবাই আমরা বুঝে ফেলছি। এবার আসো একটা জিনিস, একটা জিনিস আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে এই যে গামার ভ্যালু কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। এক পরমাণু গ্যাস যদি হয়, এক পরমাণু গ্যাস, এইটা লিখেই শেষ। এক পরমাণু গ্যাস কারা বলো তো? এক পরমাণু গ্যাস কারা? নিষ্ক্রিয় গ্যাস, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন। নিষ্ক্রিয় গ্যাসগুলো এক পরমাণু হয়, ওই গ্যাসগুলোতে একটাই পরমাণু থাকে অণুতে। এই নিষ্ক্রিয় গ্যাস, এই যে এক পরমাণু গ্যাস যারা আছে তাদের জন্য গামার ভ্যালু 1.67, তাদের জন্য গামার ভ্যালু 1.67, তাদের জন্য গামার ভ্যালু 1.67, তাদের জন্য গামার ভ্যালু হয় 1.67। ওকে, এটা মনে রাখবা গেল। যদি দ্বিপরমাণু গ্যাস হয়, দ্বিপরমাণু গ্যাস কারা? বাস্তব গ্যাসগুলো সব দ্বিপরমাণু, রিয়েল গ্যাস যেগুলো আছে, অক্সিজেন,
হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো সব দ্বিপরমাণুক। এবং দ্বিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু মনে রাখবে, সেটা হচ্ছে গিয়া 1.41 বা 1.4, 1.41 বা 1.4, 1.41 বলতে পারো বা 1.4 একই কথা। এবং মনে রাখবা যে কার্বন ডাইঅক্সাইড ব্যতিক্রম, ব্যতিক্রমকে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ব্যতিক্রম, স্পেশাল, এক্সক্লুসিভ। কেন ব্যতিক্রম, এটা ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ব্যাখ্যা দেওয়া যায়, যেটা আমি তোমাদেরকে দেখাবো, পরে দেখাবো, পরে দেখো ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে। আদর্শ গ্যাসে আমি ডিগ্রিজ অফ ফ্রিডম যা পড়াইছি না ম্যান, আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে এটা দেখে। আমি কিন্তু পজিটিভলি বলতেছি, কেউ খারাপভাবে নিবে না। সেটা হচ্ছে একটা সময় ছিল আমি খুব ছোট ছিলাম, আমি খুব ছোট ছিলাম, আমার সিনিয়র টিচারদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতাম। তারা হয়তো বা এই মুহূর্তে নাই, অনেক বড় হয়ে গেছেন, তাই না? নাই, পড়ায় না কেউ, সোজা কথা। সো সেখান থেকে আমি শিখছি, শেখার পরে আমি তোমাদেরকে সেগুলো শিখাই, তাই না? সো বর্তমান যুগে এসে আমার খুব ভালো লাগে যে আমার অনেক স্টুডেন্ট আছে যারা আসলে টিচার, অনেক স্টুডেন্ট, আমি নাম এখন স্পেসিফিকলি বললাম না, অনেক স্টুডেন্ট আছে আমার যারা এখন টিচার, তোমাদের কাছে জনপ্রিয় অনেক টিচার। তো আমি দেখি যে আমি ডিগ্রি অফ ফ্রিডম যেভাবে করে পড়ানোর চেষ্টা করেছি, আমি নিজে যে চেষ্টাটা করেছি, সো ওইটা হয়তো বা অনেকে পড়াচ্ছেন, তাই না? অনেকে পড়াচ্ছেন, দ্যাট ইজ ভেরি গুড, দ্যাট ইজ ভেরি গুড, তাই না? সো ডিগ্রি অফ ফ্রিডমের আমি কিছুদিন আগে জনপ্রিয় এক শিক্ষকের ক্লাসে দেখতেছিলাম যে এই আমার কন্টেন্টটা ছিল এরকম, আচ্ছা যে কেউ পড়াইতে পারে, দ্যাটস পজিটিভ। সো ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে অনেক আলোচনা আছে, ওখান থেকে এই কার্বন ডাই অক্সাইড কেন ব্যতিক্রম সেটা দেখানো যায়, এবং যেটা আমরা আদর্শ গ্যাসে পড়ি। আমাদের কোর্সে যদি যুক্ত হও, আমাদের কোর্সে যারা যুক্ত হবে তাদেরকে বলবো, হায় রে এই অবেলায় তোমরা বড়ই অভাগা হবা যদি এই কোর্সে যুক্ত না হও, দ্যাটস শিওর। ওকে, সো রমাদান 499 কুপন কোডটা ইউজ করে আর মাত্র 9 ঘন্টা, এখন তো বেজে গেছে অনেকটা, তাহলে আর মাত্র মনে করো যে 8 ঘন্টার মতো আছে। ওকে, 8 ঘন্টার মতো টাইম আছে, আর মাত্র 8 ঘন্টা, 8 ঘন্টাও নাই, 7 ঘন্টা সামথিং আছে। তুমি কিন্তু 500 টাকা ডিসকাউন্ট আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোর্সে যুক্ত হতে পারো। যারা যুক্ত হয় না, যুক্ত হয়ে যাবা। আর যারা নোট করছো তার জন্য নোট কন্টেস্ট চলতেছে। পাশাপাশি যারা ফিজিক্স মিনিক গ্রুপে যুক্ত হও নাই, কেন হও না আমি জানি না, ডেফিনেটলি হয়ে যাবা। ওখানে কিন্তু এই সব কিছুর আমি ডিপ ডাইভ দিছি, ভিতরে গেছি। এবার দেখো, তো কার্বন ডাইঅক্সাইড ব্যতিক্রম, এটা কিন্তু 3 পরমাণুক, তারপরে এটা ব্যতিক্রম। এরপরে আসো, এরপরে আসো যে, এরপরে আসো যে, এরপরে আসো যে, এরপরে হচ্ছে বহু পরমাণুক, বহু পরমাণুক, বহু পরমাণুক, বহু পরমাণুক, বহু পরমাণুক মানে 2 এর অধিক, 3 পরমাণুক বা 2 এর অধিক। বহু পরমাণুক গ্যাস যেগুলো আছে, বহু পরমাণু গ্যাস যেগুলো আছে, যেমন ওজোন, 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 O3, তাই না? এই যে O3 বা এরকম বহু পরমাণু। কার্বন ডাইঅক্সাইড কিন্তু বহু পরমাণু, বাট সে ব্যতিক্রম। তারপরে এরকম যারা আছে, সালফার ডাইঅক্সাইড, এরকম যত বহু পরমাণু গ্যাস আছে, বহু পরমাণু গ্যাস যারা আছে তাদের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হবে তাদের, যেমন সালফার ডাইঅক্সাইড, তাই না? এই যে এরকম যেগুলো আছে বহু পরমাণু গ্যাস, এদের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে গিয়া 1.33। এখন এই ডিগ্রিজ অফ ফ্রিডমের কিন্তু আবার সূত্র আছে, যে এটা সূত্র কি হয়, সূত্রটা আমি জাস্ট এখানে ছোট করে বলে রাখি। এই গামার কিন্তু সূত্র আছে, গামা ইকুয়ালস টু 1+2/f, এফ দ্বারা বোঝায় স্বাধীনতার মাত্রা, এই এফ দ্বারা বোঝায় স্বাধীনতার মাত্রা, এই এফকে বলা হয় ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা। ওকে, মনে আছে 2016 সালে কোশ্চেন আসছিল, সো ইংলিশ ভার্সনের কোশ্চেন মনে হয় বাংলা ভার্সনে কেউ করছিল, এই স্বাধীনতার মাত্রা যেটা ডিগ্রিজ অফ ফ্রিডম লিখছিল, যে কি যেন লিখছিল, লিবার্টি ইন্ডেক্স, মনে আছে ভার্সনের কোশ্চেন লিখছিল লিবার্টি। যাক, অনেকবার তোমরা বুঝতেছো না আমি কি বলতে চাচ্ছি। যাক, অনেকবার এই যে সূত্রটা আছে, এই সূত্রটা আমাদের এই চ্যাপ্টারের অংশ না, এইটা আমরা আদর্শ গ্যাসে পড়ি, ওটা দরকারও নাই, একদমই ডোন্ট বি অ্যাফ্রেড অফ, জাস্ট এই 3টা ইনফরমেশন মনে রাখবা। আদর্শ গ্যাসে যখন আমরা পড়বো না, কোর্সে যখন আইডিয়াল গ্যাস পড়বো, ওইখানে তো কোপ, ওইখানে তো এই সূত্র তো সব ডিরাইভ করে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে। CH4 BCl3 NH3, মাসুমা বলছো, ভেরি গুড। এই মাসুমা রেগুলার রেগুলার স্টাডি করে, অনেক বহু পরমাণু গ্যাস বলছে। ভাইয়া ছুটি দেন, ভাইয়া নওসাতে যাবো। হ্যাঁ, এখন আমিও নওসাতে যাবো। তো দ্যাটস ইট, আজকে ক্লাস আমাদের এতটুকুই ছিল। আমরা নেক্সট ক্লাসে, এখন থেকে কিন্তু ক্লাস আরো ইম্পর্টেন্ট হচ্ছে, মিস করা যাবে না একটি ক্লাসও, এভরিডে ক্লাস করতে হবে, এভরিডে ক্লাস করতে হবে। ভেরি গুড, সবাই ক্লাসে থাকবা, ক্লাসের শুরুতে সবাই শার্প টাইমে চলে আসবা। তাপগতিবেগ 7 নম্বর লেকচারটি হয়ে গেল, তোমরা ডিসকাউন্টে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবা। টপাররা আজকে সবার নোট দেখবো, আজকে শান্তি, আজকে শান্তি। কবে, শুক্রবার তো ক্লাস নেই, তাই না? ঠান্ডা মাথায় আমি সবার নোটগুলো আজকে দেখবো। সো দ্যাটস ইট। সো আমাদের দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সো ফার টেক কেয়ার, সবাই নামায় যাও। আল্লাহ হাফেজ, বাই 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 বাই, লাভ ইউ, বাই 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 বাই।